আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিসিএস এর লাইভ ক্লাসে। আজকে আমাদের ক্লাসটা কিন্তু মূলত আসলে বিসিএস এর ক্লাস। এই বিসিএস এর ক্লাসটা আমরা একটু পাবলিক করে দিলাম যাতে ওনারা বুঝতে পারে যে আসলে আমাদের বিসিএস এর ক্লাসগুলো কেমন হয়। এটা মূলত একটা বেসিক ক্লাস, নো এমসিকিউ সলভ। আমরা প্রথমে বেসিকটা পড়বো, এরপরে আমরা এমসিকিউ গুলো সলভ করে দিব। এখান থেকে আমাদের প্রশ্ন কোন কোন জব পরীক্ষা সে আমি বলে দিই। প্রাচীন যুগ থেকে প্রশ্ন যে কোনো পরীক্ষা থাকবে, বিশেষ করে বিসিএস পরীক্ষা তো থাকবেই, ফরজ বলা যায়। বিসিএস পরীক্ষা বলা যায় এটা হলো ফরজ থাকবেই। এবার বিসিএস ধরে আমি প্রাইমারি 2024 সালে প্রাইমারি পরীক্ষা একটা নম্বর এসেছিল। 10 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষাগুলো লিটারেচার থেকে প্রশ্ন মানেই একটা নম্বর থাকে। তো এইরকম এই যে সামনে শুক্রবার 20 তারিখ যারা পরীক্ষা দিবেন তারা আজকের এই ক্লাস থেকে হুবহু কিন্তু 1 থেকে 2টা নম্বর ইজিলি কমন পাবেন। এখান থেকে বিসিএস পরীক্ষায় যে 1 থেকে 2টা নম্বর ইজিলি কমন থাকবে আজকে ক্লাসটা। যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, যারা 48তম বিসিএস পরীক্ষা দিবেন, আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, তাহলে দেখবেন এখান থেকে হুবহু আপনি বিসিএস পরীক্ষায় 2টা নম্বর কমন পাবেন। আপনি 47 হোক, 48 হোক বা 49তম বিসিএস হোক, যে কোনো বিসিএস পরীক্ষা এখান থেকে একদম সরাসরি 2টা নম্বর কমন পাবেন। আর আজকে ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবেন সবাইকে এই ক্লাসের পিডিএফটা ভর্তিকৃত স্টুডেন্ট ব্যতীত সবাইকে দিয়ে দিব। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা তো এমনিতেই পাবেন, আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট না, যারা পাবলিকে ক্লাসটা করতেছেন আমাদের পেজে, টেনশন নিয়েন না, সবাই আজকে ক্লাসের আপডেট একটা পিডিএফ সুন্দর মতো পেয়ে যাবেন। ওকে, তারপরে কেমন আছেন? এই দুপুরবেলা আপনাদের ঘুমটা নষ্ট করতে আসলাম, কারণ অনেকে জানি এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু কি করে, একটু রেস্ট নেয়, একটু ঘুম দেয়। আসলে বেকারদের আসলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আসলে আমাদের কিছু করার নেই, কারণ আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, আমাদের একটা জব পেতে হবে। আসলে জবের জন্য আমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়, নতুবা আসলে একটা জব পাওয়া খুবই কঠিন। আর এই টপিকটা অনেক কঠিন একটা টপিক, এটা একদম সহজভাবে কিভাবে পড়ানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। ওরে মোর প্রিয়, কি লিখলা? আচ্ছা, তাই কে কে আছেন একটু দেখে দুই একজনের কমেন্ট না পড়লে ভালো লাগে না। শাপলা রানী দেব আছেন আমাদের, এনি খান আছেন আমাদের, আপেল সরকার, বাহ, আরো কে কে আছেন একটু দেখি, কমেন্ট গুলো একটু ঝটপট করেন। তাহলে কি কোন জায়গা থেকে? কবির আহমেদ আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা ঝটপট দেখবেন, খাতা কলম সবাই সাথে নিয়ে রাখেন। আমি যা যা বলবো মুখে সবগুলোই লিখে রাখবেন। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ খুঁটিনাটি যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আপনারা কমেন্টের মাধ্যমে করবেন, সেগুলো কিন্তু আমি জানিয়ে দিব। ওকে, আর যাদের কাছে ক্যারিয়ার প্লাস বইটা আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ক্যারিয়ার প্লাস বই সাথে থাকা মানেই অন্য কিছু। আর ক্যারিয়ার প্লাস বইটা পড়ে আপনাদের কেমন লাগতেছে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দ্রুত 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 একটু পড়াশোনা করেন, দ্রুত। আচ্ছা, দেখেন এই যে রিক্তা, দেখো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আমি একটু দেখাই। ওয়াও, খাতা লেখেন, দেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ। আমরা জানি বাংলা সাহিত্যের যুগ বিভাগ হলো 3টা। কয়টা? সবাই লেখা শুরু করেন। বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি যুগ বিভাগ। তার ভিতরে আমরা জানি প্রাচীন যুগ একটা কথা আছে, তার হলো একটা হলো প্রাচীন যুগ। এই কোনটা বিসিএস পরীক্ষা আসবে, কোনটা প্রাইমারিতে আসবে, কোনটা নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষা আসবে আমি কিন্তু বলে দিব, ঠিক আছে? তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এটা হলো 650 থেকে 1200, 650 থেকে 1200। এই প্রশ্নটা বিসিএস এর সাধারণত আসবে না, এটা অন্যান্য জব পরীক্ষায়, প্রাইমারি বা অন্যান্য চাকরি পরীক্ষায় ধরবে। তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। এখন দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? তাও 650 থেকে 1200। দুইটা পয়েন্ট মনে রাখবেন। যদি পরীক্ষায় বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, সেটা হলো 650 থেকে 1200। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, সেটা হলো 650 থেকে 1200। কথা ক্লিয়ার? এখন যদি বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, তাহলে কিন্তু 950 থেকে 1200, 950 থেকে 1200। তাই প্রাচীন যুগ 650 থেকে 1200। এই কথাটা কে বলেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার কথাটাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। এবার দেখেন যদি বলে বাংলা সাহিত্যে চর্যাপদ রচিত হয় কত সালে, এই চর্যাপদ রচিত হয় 650 থেকে 1200 এর ভিতরেই মূলত কি চর্যাপদ রচিত হয়। এই কথাটা বলেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন দেখেন
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের কি বললো? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ হলো 950 থেকে 1200। 950 থেকে কত? 1200। খেয়াল করেন, তাহলে বাংলা সাহিত্যের এই যে প্রাচীন যুগ, যদি বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, উত্তরটা হবে 950 থেকে 1200। আবার যদি বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয় কত সালে, তাহলে সেটাও হবে 950 থেকে 1200। আমরা একসাথে দেখেন ডাবল প্রশ্নগুলো শিখে যাচ্ছি। এখন দেখেন আরেকজন আছেন ডক্টর সুকুমার সেন। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিসিএস কিন্তু এই প্রশ্নগুলো আসবে। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? 900 থেকে 1300। 900 থেকে কত? 900 থেকে 1350 ধরা যায়। 900 থেকে কত? 900 থেকে 1350 ধরা যায় যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে কথাটা বলছেন এটা। তো এই হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ, 900 থেকে 1350। দেখেন যদি পরীক্ষায় আসে যে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদ রচিত হয় কত সালে, উত্তরটা হবে 900 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে। ওকে, এখন দেখেন তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন শিখলাম, ভালো করে শুনবেন তারপর লিখবেন। তার বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত পরীক্ষা যদি আসে, 650 থেকে 1200, এটাই উত্তর। যদি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, 650 থেকে 1200। যদি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয় কত সালে, সেটা হবে 650 থেকে 1200। তিনটে প্রশ্ন উত্তর শিখে গেলাম। এবার দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, 950 থেকে 1200। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয় কত সালে, 950 থেকে 1200। আর এই অধিকাংশ সাহিত্যিকরা কিন্তু এই মত প্রকাশ করেছেন যে চর্যাপদ মূলত রচিত হয়েছে 950 থেকে 1200-র ভিতরে কিন্তু রচনা হয়েছে। এটা অধিকাংশই সাহিত্যিকরা মতামত প্রকাশ করেছেন। এবার দেখেন ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 900 থেকে 1350। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদ রচিত হয় 900 থেকে 1350 সালের মধ্যে। এতটুকু ক্লিয়ার কিনা? এই প্রাচীন যুগ এবং চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমি নেক্সট এগিয়ে যেতে পারি। ক্লিয়ার হলে ডান লিখবেন, যদি ক্লিয়ার হয় তাহলে ডান লিখে দিবেন, ডাইরেক্ট ডান। এই টপিকটা থেকে যে কোনো পরীক্ষায় 1 থেকে 2টা নম্বর পাবেন। আজকের লিটারেচার ক্লাস থেকে আপনারা লিটারেচার পড়েন না, বিশেষ করে লিটারেচার কারা পড়াশোনা করেন, যারা প্রাইমারি পরীক্ষা দেন 10 থেকে 20 তারা লিটারেচারে গও জানেন না কিন্তু পরীক্ষা দেন, চাকরি হয় না। কারণ একটাই, কারণ আপনি লিটারেচার পারেন না। এবারে বলি যারা বিশেষ পরীক্ষা দেন তাদের হলো ফরজ পড়তেই হবে এই টপিকটা পড়তেই হবে। আপনি বিশেষ পরীক্ষা দিবেন তার মানে এটা পড়তে হবে, এটা প্রিলি লিখিত উভয় ক্ষেত্রেই আপনার কাজে লাগবে এই টপিকটা বিসিএস এ হুবহু। ওকে ডান। এবারে দেখি তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ গেল, এবার আসি কোথায় বাংলা সাহিত্যের মধ্যযুগটা দেখি। তা বাংলা সাহিত্যের মধ্যযুগ আমরা মোটামুটি সবাই জানি বাংলা সাহিত্যের মধ্যযুগ কত, 1201 থেকে 1800। এটা হলো বাংলা সাহিত্যের কি মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 লিখছেন। আর একটা লিখি তামযুগ অথবা অন্ধকার যুগ আছে, আর একটা আছে অন্ধকার যুগ। এর ভিতরে অর্থাৎ মধ্যযুগের ভিতর আরেকটা পার্ট আছে অন্ধকার যুগ। তো এই অন্ধকার যুগটা কত, সেটা হলো 1201 থেকে 1350। 1201 থেকে কত, 1350, কত 150 বছর হলো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, তামযুগ অথবা আধার যুগ বলা হয়। তার বাংলা সাহিত্যে আধার যুগ কত, 1201 থেকে 1350। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ 1201 থেকে 1350। এই পয়েন্টটা আপনার প্রাইমারি পরীক্ষা আসতে পারে। ওকে, 150 বছর। এটা কিন্তু মধ্যযুগেরই একটা পার্ট। এই মধ্যযুগের একটা পার্ট হলো অন্ধকার যুগ। ক্লিয়ার? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? অনেকদিন পর ক্লাসে যুক্ত হলাম। মন্ডল মায়া দিশাহীন যাত্রী, গুড 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 গুড। এবারে দেখো এরপরে যে প্রশ্নটা, মধ্যযুগের ভিতরে আরো পার্ট আছে, যেমন প্রাক চৈতন্য যুগ, আর একটা আছে চৈতন্য যুগ, একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। এগুলো বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস আমরা এই মধ্যযুগের ভিতরে আরেকটা পার্ট শিখবো, প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ, অথবা এটাকে বলা যায় চৈতন্য পূর্ববর্তী যুগ, অথবা আপনি এটাকে বলতে পারেন চৈতন্য পূর্ববর্তী যুগ। চৈতন্য পূর্ববর্তী যুগ।
তাহলে প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ, এটা যদি আমরা বলি তাহলে এটা আমি 1201 থেকেই ধরবেন। কত? 1201। 1201 থেকে কত? 1500। এই জিনিসগুলো কিন্তু অনেক বাজারে গাইড বইয়ে ভুল থাকে, আজকে ভুলগুলো শুধরে দিবেন। আবার খেয়াল করেন বাংলা সাহিত্যের মধ্যযুগ কত? 1201 থেকে 1800। এই মধ্যযুগের ভিতরে একটা পার্ট হলো অন্ধকার যুগ। অন্ধকার যুগ কত? 1201 থেকে 1350, 150 বছর। এইবার আবার মধ্যযুগের ভিতর আরেকটা পার্ট আছে প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ। চৈতন্য পূর্ববর্তী যুগ এটা বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো 1201 থেকে 1500। 1201 থেকে 1500। 1201 থেকে কত? 1500 হয়ে গেল আমাদের প্রাক চৈতন্য যুগ। এখন আমরা শিখবো চৈতন্য যুগ। এর ভিতর আরেকটা পার্ট হলো চৈতন্য যুগ। চৈতন্য যুগ। তাহলে আমাদের প্রাক চৈতন্য যুগ বা চৈতন্য পূর্ববর্তী যুগ শেষ হলো কবে? 1500। তাহলে এখান থেকে শুরু হবে কবে? 1501। 1501 থেকে কত হবে? 1600। তা বাংলা সাহিত্যের খেয়াল করেন বাংলা সাহিত্যের চৈতন্য যুগ 1501 থেকে 1600। প্রাইমারি বিশেষ সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত? 1501 থেকে 1600। আবার দেখেন এইটা নিয়ে দ্বিমত আছে। এখানে দেখেন যদি কোনো কারণে পরীক্ষায়, কারণ ডক্টর গোপাল হালদার আছেন, তিনি বলেছেন যে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ হলো 1500 থেকে 1700। তিনি বলেছেন কত? 1500 থেকে 1700। 1500 থেকে কত? 1700। এই 1500 থেকে এই কথাটা কে বলেছেন? ডক্টর গোপাল হালদার। তো অনেক চাকরি পরীক্ষা আমি দেখেছি যে এইটা এসেছে যে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত, সেখানে 4টা অপশনের ভিতরে 1501 থেকে 1600 ছিল না। সেক্ষেত্রে আমরা টিক দিয়ে এসেছি 1500 থেকে 1700 টিক দিয়ে আসবেন। যদি পরীক্ষায় এটাও থাকে এটাও থাকে, আপনি টিক দিবেন কোনটা? 1501 থেকে 1600। ভালো করে খেয়াল রাখবেন। তাহলে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত থেকে কত? 1501 থেকে 1600। কোন কারণে 1501 থেকে 1600 না থাকলে আপনি 1500 থেকে 1700 টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? আমরা চৈতন্য যুগ শিখলাম। এরপরে আরেকটা যুগ আছে মধ্যযুগের ভিতরে, সেটা হলো চৈতন্য পরবর্তী যুগ অথবা উত্তর চৈতন্য যুগ। চৈতন্য পরবর্তী যুগ অথবা উত্তর চৈতন্য যুগ। তাহলে এখানে আরেকটা পয়েন্ট লেখেন, সেটা লেখেন চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। এরপরে লিখবেন চৈতন্য পরবর্তী যুগটা লেখেন, চৈতন্য পরবর্তী যুগ। লেখেন চৈতন্য পরবর্তী যুগ, চৈতন্য পরবর্তী যুগ, অথবা এটাকে বলা যায় উত্তর চৈতন্য যুগ। উত্তর চৈতন্য যুগ। তাহলে এটা কত থেকে কত হবে? তো এটা যেহেতু আমাদের সব নির্ভরযোগ্য হলো এটা 1600, তাহলে এটা হবে 1601 থেকে 1800। 1601 থেকে কত? 1800। দ্রুত লিখে ফেলেন চৈতন্য পরবর্তী যুগ অথবা উত্তর চৈতন্য যুগ। ঠিক আছে? তাহলে চৈতন্য পরবর্তী যুগ অথবা উত্তর চৈতন্য যুগ কত? 1601 থেকে 1800। আচ্ছা, এরপর দেখেন আধুনিক যুগ। আর আমরা আধুনিক যুগটা কবে শুরু হলো? এই যে যেহেতু 1800 শেষ হলো, এটা হবে 1801। 1801 থেকে রানিং যেটা আছে এটাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। লিখতে পেরেছেন সবাই? কমেন্ট করে লিখতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে লিখতে পেরেছেন কিনা। কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন যে এটা আপনারা লিখতে পেরেছেন কিনা। দুপুরবেলা আমরা যে ক্লাসটা করতেছি এখন খাবার টাইমে, মাশাআল্লাহ যারা ক্লাসটা করতেছেন মনে হচ্ছে যে তাদের একটা জব দরকার। যারা বিসিএস ক্যাডার হওয়ার প্রত্যাশী, যারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য মন স্থির করেছেন, যে তারা চিন্তা করছে যে না আমার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে, তা যা ক্লাসটা করেন ভালো লাগবে। অনেক কঠিন প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখেন। আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগের ভিতরে কি কি শিখলাম একটু আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সারমর্ম। আমি প্রথম বলেছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি, মিলিয়ে নেন খাতা। এর ভিতরে 1 নম্বরে প্রাচীন যুগ, 2 নম্বরে মধ্যযুগ, 3 নম্বরে হলো আধুনিক যুগ। তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। মধ্যযুগ কত? 1201 থেকে 1800। আধুনিক যুগ কত? 1801 থেকে বর্তমান। এরপরে আমরা কি শিখেছি খেয়াল করেন। প্রাচীন যুগটা ধরেছি, তা প্রাচীন যুগটা অনেক মনীষীর কথা বলেছি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। এটাই কিন্তু গ্রহণযোগ্য। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? 950 থেকে 1200। এটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 950 থেকে 1200। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 900 থেকে 1350। এবার এটাও বলেছি যে চর্যাপদ রচিত হয় কত সালে। ডক্টর শহীদুল্লাহর মতে
চর্যাপদ রচিত হয় 650 থেকে 1200 অর্থাৎ 7ম শতাব্দীতে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে চর্যাপদ রচিত হয় 950 থেকে 1200 সালের মধ্যে। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের চর্যাপদ রচিত হয় 900 থেকে 1350 সালের মধ্যে। ক্লিয়ার? এটা প্রাচীন যুগ। এরপরে আপনাদেরকে পড়িয়েছি বাংলা সাহিত্যের মধ্যযুগের ভিতরে কয়েকটা পার্ট। তাই বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800, এর ভিতরে একটা পার্ট শিখিয়েছি অন্ধকার যুগ, তাম যুগ। তাই অন্ধকার যুগ অথবা তাম যুগ অথবা আধার যুগ 1201 থেকে 1350, কত বছর? 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, তাম যুগ অথবা আধার যুগ। এরপরে আরেকটা পার্ট শিখিয়েছি প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ 1201 থেকে 1500, 1201 থেকে 1500। এরপর শিখিয়েছি বাংলা সাহিত্যের চৈতন্য যুগ। চৈতন্য যুগ কত থেকে কত? 1501 থেকে 1600। অবলিক দিয়ে শিখিয়েছি 1500 থেকে 1700। কারণ ডক্টর গোপাল হালদার মতে বাংলা সাহিত্যের প্রাচীন মানে চৈতন্য যুগ হলো 1500 থেকে 1700। পরীক্ষা যদি 1500 থেকে 1700 এবং 1501 থেকে 1600 দুইটাই অপশনে থাকে, তাহলে বাংলা সাহিত্যের চৈতন্য যুগে টিক দিবেন 1501 থেকে 1600। এরপরে শিখিয়েছি উত্তর চৈতন্য যুগ অথবা চৈতন্য পরবর্তী যুগ, সেটা হলো 1601 থেকে 1800, 1601 থেকে 1800। এরপরে শিখিয়েছি আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এবার বলেন এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বাংলা সাহিত্যের যুগ বিভাগটা ক্লিয়ার কিনা? এগুলো অনেক তথ্য কিন্তু ভুল থাকে অনেক গাইডে, ভুলটা আমি একদম ক্লিয়ার করে আপডেট শিখাই দিলাম। আর আমি যে আজকে এই টপিকটা পড়াচ্ছি, টপিকটা পড়াচ্ছি বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ড বই থেকে কিন্তু আমি এই টপিকটা পড়াচ্ছি আপনাদের, এবং লাল নীল দীপাবলি বই থেকে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলে ডান লেখেন, এতটুকু বুঝতে পারলে ডান। এরপরে আমরা শিখবো চর্যাপদ। কি শিখবো? এরপর হলো মূল টপিকটা শিখবো চর্যাপদ। চর্যাপদ, দ্রুত লেখেন চর্যাপদ। মূল টপিকটা শিখবো চর্যাপদ। এখন দেখেন পরীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে যে এই চর্যাপদ কি আসলে। লেখেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। দ্রুত লেখেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা। স্যার চৈতন্য যুগকে কেন বলা হয়? স্যার ওরে আমাদের চৈতন্য একজন চৈতন্য যুগ কেন বলা হয় এই প্রশ্ন উত্তর দিতে গেলে আবার চৈতন্য যুগ পড়ান লাগবে আপনাদেরকে। এটা আমাদের আরেকটা বিসিএস এর ক্লাস আছে চৈতন্য যুগ, অর্থাৎ বাংলা সাহিত্যের যে ব্যক্তি একটা লাইনও লেখেন নাই, তারপরও ওই ব্যক্তিকে কেন্দ্র করে যে জীবনী সাহিত্য রচনা করা হয়েছে সেটা হলো চৈতন্য দেব। বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব অপরিসীম, অর্থাৎ তার 6 জন ভক্ত ছিল, তাদেরকে স্বর ঘোষামি বলা হয়। তারা এই চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো রচনা করছেন এগুলোকে বলা হয় চৈতন্য সাহিত্য। তা চৈতন্য যে আবির্ভাব, অর্থাৎ তিনি যে সময় ভিতরে আবির্ভাব ছিল তার, ওই সময়টাকে বলা হয় চৈতন্য যুগ। এটা বিস্তারিত আমরা আবার পড়বো পরবর্তী ক্লাসে। আচ্ছা, তাহলে চর্যাপদ কি? লেখেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। গান বা কবিতার সংকলন। এটা যদি বিশেষ পরীক্ষায় ধরে যে চর্যাপদ মূলত কিসের সংকলন, আপনি টিক দিবেন চর্যাপদ মূলত গানের সংকলন। কোন কারণে অপশনে যদি গান না থাকে সেক্ষেত্রে কবিতার সংকলনে টিক দিবেন। আর যদি অপশনে দেয়া থাকে গানও থাকে কবিতাও থাকে, তাহলে ক প্লাস খ এভাবে উত্তরটা করে আসবেন। মনে থাকে জানো, চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। লিখছেন স্যার কোথাও গান লেখা থাকে কোথাও কবিতা লেখা থাকে, এজন্যই বলে দিলাম চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। পরীক্ষায় যদি এরকম দিয়ে দেয় চর্যাপদ কিসের সংকলন, ক নাম্বার দিয়ে দিল গান, খ নাম্বার দিয়ে দিল কবিতা, গ নাম্বার দিয়ে দিল যাত্রাপালা। এবার দেখেন ঘ নাম্বার দিয়ে দিল ক প্লাস খ। সেক্ষেত্রে আপনি পরীক্ষায় কিন্তু ক প্লাস খ টিক দিবেন, মনে থাকবে। এখন যদি এরকম যদি আবার না থাকে চর্যাপদ মূলত কিসের সংকলন, গান কবিতা যাত্রাপালা, সেক্ষেত্রে আপনি গানে টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার হয়ে গেল? তা চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন হয়ে গেল। আচ্ছা বুঝলাম গান বা কবিতার সংকলন। এটা রচিত, এগুলো লিখছে কারা, এগুলো রচনা করেছেন কারা? বৌদ্ধ সহজিয়াগণ। লেখেন চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ কারা রচনা করেন? বৌদ্ধ সহজিয়াগণ। বৌদ্ধরা, আবার হিন্দুরা কিন্তু না। আবার আসি,
আচ্ছা, চর্যাপদ রচিত হয় মানে কোন আমলে? পাল আমলে। লিখে রাখেন, চমৎকার একটা প্রশ্ন। চর্যাপদ রচিত হয় পাল আমলে। পাল আমলে আসতে পারে, কিন্তু চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে, এটা দরকার আছে। এবারে আসি আমরা, চর্যাপদ যে লিখছে এটা কোন ভাষায়? চর্যাপদ লেখাটা হলো, এটা কোন ভাষায় লেখা? এটা বাংলা, হিন্দি, ওড়িয়া, মৈথিলি, কোন ভাষায় লেখা? তো চর্যাপদের ভাষা নিয়ে একটা বিতর্ক আছে। চর্যাপদের ভাষা নিয়ে কি আছে? একটা বিতর্ক আছে। এই ভাষা বিতর্কটা বিশেষ লিখিত পরীক্ষা, নন কাটা লিখিত পরীক্ষায় কিন্তু আসে, যে চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। তো এই টপিকটা আমি ভালো করে আজকে শিখিয়ে দিব আপনাদেরকে, তাহলে লিখিত পরীক্ষায় কাজে লাগবে। তা চর্যাপদের ভাষা বিতর্ক। তা চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দের। গতবার প্রাইমারি পরীক্ষাতে এসেছিল চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 31তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, চর্যাপদ কোন ছন্দে রচিত? এটা হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে চর্যাপদ পাল আমলে রচিত হয়। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবারে দেখেন, তা চর্যাপদের ভাষা বিতর্কটা একটু দেখেন। চর্যাপদের ভাষা বিতর্ক নন কাটা লিখিত পরীক্ষায় ধরে, ভাষা বিতর্কটা কি দেখুন। চর্যাপদের ভাষা, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। ডক্টর বিজয় চন্দ্র মজুমদার 1920 সালে। দেখেন, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। এই প্রশ্নটা কিন্তু বিশেষ পরীক্ষা আসতে পারে, যে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? উত্তরটা হবে ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। ঠিক আছে, তিনি কত সালে এটা রিসার্চ করলেন? 1920 সালে। 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষা হলো হিন্দি। যাই হোক, লোকটা একটা কথা তো বলেছে যে চর্যাপদের ভাষা কি? হিন্দি। তো এই কথাটা কে, চর্যাপদের ভাষা হিন্দি, এই কথাটা কে বলেছিলেন? চর্যাপদের ভাষা হিন্দি কথাটা বলেছিলেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। লোকটার নাম লিখে রাখেন, উনি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। তা তিনি প্রথম এই চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করেন। চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করলেন কে? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। কত সালে? 1920 সালে। 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষাটা ছিল হিন্দি। লিখে রাখেন, তার মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? হিন্দি। আসলে চর্যাপদের ভাষা যে হিন্দি না, এটা আবার রিসার্চ করে আবার প্রকার মানে বলে দিল কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন বলল যে চর্যাপদের ভাষা আসলে হিন্দি না। চর্যাপদের ভাষা হিন্দি না, একথা প্রমাণ করে দেখাইলো কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন। এবারে আসি, তো দেখেন ডক্টর, আবার এদিকে আরেকজন পণ্ডিত আছেন কে? আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি কি বললেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি? বঙ্গ কামরূপী। তিনি বলেছেন চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। অবশ্য তিনি কিন্তু শেষে কিন্তু বলেছিলেন এর ভিতরে কিছু হালকা বাংলাও আছে, এটা কিন্তু তিনি স্বীকার করেছিলেন। যাই হোক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি? বঙ্গ কামরূপী। এটা ধরতে পারে পরীক্ষা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সান্ধ্য ভাষা। দেখেন, সান্ধ্য ভাষা অবলিক সন্ধ্যা ভাষা অবলিক আলো আধারী ভাষা অবলিক আলো আধারী ভাষা। তো দেখেন, এই কথাটা কে বললো? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বললেন যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষা। কারণ আমরা জানি মানে সন্ধ্যা আগে আগে যখন সূর্য ডুবে ডুবে অবস্থা, তখন কিন্তু দূর থেকে কোনো দৃশ্য কিছুটা দেখা যায়, কিছুটা দেখা যায় না। এই জন্য চর্যাপদের পদগুলো যদি আপনি পড়েন, তা দেখবেন কিছুটার অর্থ আপনি বুঝতে পারবেন, কিছুটার অর্থ আপনি বুঝতে পারবেন না। এই জন্য তিনি এই ভাষাটাকে বলেছেন সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষা। অবশ্য তিনি কিন্তু স্বীকার করেছেন, যখন তিনি চর্যাপদ প্রকাশ করলেন অর্থাৎ 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন তিনি প্রকাশ করলেন, তখন তিনি স্বীকার করেছেন এটি 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে কিন্তু এটা প্রকাশ করেছেন। তিনি কিন্তু স্বীকার করেছেন পরবর্তীতে এটি হলো প্রাচীন বাংলা ভাষায় রচিত। লিখছেন? ওকে, গেল এটা। এখন দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষাটা কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষাটা কি? প্রাচীন কথ্য বাংলা ভাষা। তিনি বলেছেন চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা।
প্রাচীন প্রাচীন কথ্য বাংলা ভাষা, প্রাচীন কথ্য বাংলা ভাষা। তা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা। তাহলে আধুনিক সাহিত্যিকদের মতে কি, আমরা কোন সিদ্ধান্ত নিব? এক এক মনীষী এক এক কথা বললো। ডক্টর বিজয়চন্দ্র মজুমদার তিনি বলেন চর্যাপদের ভাষাটা কি হিন্দি। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললো কি চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কি বললো চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললো চর্যাপদ প্রাচীন কথ্য বাংলা ভাষায় রচিত। তাহলে আমরা এখন কোন সিদ্ধান্ত নিতে পারি? বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড বইয়ে সুন্দর মতো লেখা আছে চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত, এবং লাল নীল দীপাবলি বইয়েও সুন্দর মতো লেখা আছে চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। যাই হোক, আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত, প্রাচীন বাংলা ভাষায় রচিত। পরীক্ষায় যদি কোনো এমসিকিউ আসে চর্যাপদ মূলত কোন ভাষায় লেখা, চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। কোন কারণে পরীক্ষা অপশনে প্রাচীন বাংলা ভাষা না থাকলে আপনি সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষায় টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার কি চর্যাপদের ভাষা বিতর্কটা ক্লিয়ার আপনাদের কাছে? চর্যাপদের ভাষা বিতর্ক যদি বিশেষ লিখিত পরীক্ষায় বা নন কাটা লিখিত পরীক্ষায় যদি আসে, লিখতে পারবেন গুছিয়ে? তা চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। কোনো কারণে পরীক্ষা অপশনে যদি প্রাচীন বাংলা ভাষাটা না থাকে, আপনি সেক্ষেত্রে লিখে রাখবেন কি চর্যাপদ সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষায় টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবেন। এবার আমরা শিখবো আবিষ্কার। এবার লিখবো আবিষ্কার। লেখেন আবিষ্কার। যারা বিসিএস প্রস্তুতি নিবেন, বিসিএস এর ক্লাস মানে অন্যরকম ফ্লেভার। এবার দেখেন আবিষ্কার, আমরা এবারে আবিষ্কারটা দেখবো। এটা নন কাটা লিখিত পরীক্ষা আসে, বিসিএস লিখিত পরীক্ষা আসে যে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন, এবং এখান থেকে প্রিলি কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে প্রাইমারি বা অন্যান্য চাকরি পরীক্ষা সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে আবিষ্কার, এখন দেখেন একটা প্রশ্ন বিশেষ পরীক্ষা আসতে পারে চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? যে এই যে চর্যাপদের নামে একটা প্রাচীন সাহিত্য আছে, এই কথাটা প্রথম কে বলেছিলেন? তাহলে এখন চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। লিখে রাখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, এই ক্লাসের পিডিএফ সবাইকে দেওয়া হবে। তা চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র কত সালে? 1882 সালে। 1882 সালে কোন গ্রন্থে? সংস্কৃত, SANS, সংস্কৃত বুদ্ধিস্ট, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। তার চমৎকার একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন আমরা পেয়ে গেলাম। চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। দ্রুত লেখেন, সব কমন পাবেন। 47, 48, 49 সব বিশেষ পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। যে কোনো চাকরি পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। লিখলেন সবাই? ওকে, তা চর্যাপদের অস্তিত্বের কথা গেল এটা। এরপর দেখেন, এরপরে এই লোকটা কি করলো? ডক্টর রাজেন্দ্রলাল মিত্র মৃত্যুবরণ করলো, যে কারণে আর এই চর্যাপদ আর পুঁথিগুলার উদ্ধার করা হলো না তার পক্ষে। পরবর্তীতে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ওই মহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি দায়িত্ব পেলেন এই পুঁথিগুলা উদ্ধার করার। তিনি কি করলেন? তিনি এই রাজেন্দ্র মিত্রের এই বইটা পড়লেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই বইটা পড়লেন, এবং এই বইটা পড়ে তিনি একটু আশ্বস্ত হলেন যে আসলে এই যে পুঁথিগুলা কোথায় থাকতে পারে, তিব্বত নেপাল এই অঞ্চলে থাকতে পারে। তা এই বইয়ের সূত্র ধরে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপাল ভ্রমণ করলেন। প্রথমে তিনি 1897, এরপরে 1898, এরপরে সর্বশেষ 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, যেটাকে আমরা রাজগ্রন্থশালা বলি, সেখান থেকে তিনি চর্যাপদের পুঁথিগুলো উদ্ধার করলেন। তিনি এখান থেকে মোট 4টি পুঁথি উদ্ধার করেছেন। কয়টা পুঁথি? 4টি পুঁথি উদ্ধার করেছেন। তার ভিতরে প্রথম পুঁথিটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যেটাকে আমরা চর্যাপদ হিসেবে চিনি। এরপরে তিনি পেয়েছিলেন কি? সরলপাদের দোহা কোষ। এরপর পেয়েছিলেন
ডাকার্ণব, আর একটা হলো কৃষ্ণপাদের দোহা কোষ। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা তিনি কি করছেন 1915 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন। এর পরের বছর অর্থাৎ 1916 সালে তিনি কি করলেন, চর্যাপদ এবং এই যে তার সাথে আরো 3টে পুঁথি পেয়েছিলেন, এগুলো তিনি সম্পাদনা করে একত্রে, এই 4টি পুঁথি একত্রে তিনি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ করেন। 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বদ্যগান এবং দোহা নামে। এতটুকু লিখতে হয় বিশেষ লিখিত পরীক্ষায়। আমরা এবার প্রিলির স্টাইলে পড়বো। একটু কি পড়বো? আচ্ছা দেখেন, এবার আমরা প্রিলি স্টাইলে শিখবো। এবারে দেখেন, তাহলে চর্যাপদের অস্তিত্বের কথা গেল। এখন চর্যাপদ আবিষ্কার করেন কে? পরীক্ষা আসতে পারে, চর্যাপদ কে প্রথম আবিষ্কার করেন? দেখেন, তা চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করলো কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এগুলো কিন্তু সব পরীক্ষায় ধরবে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। তা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেন। তিনি মোট কতটি পুঁথি উদ্ধার করেছিলেন? তিনি মোট 4টি পুঁথি উদ্ধার করেছিলেন। কয়টা পুঁথি? 4টা পুঁথি। এই 4টা পুঁথি 4টা নাম একটু এবার একটু আমি লিখে দিই। 4 পুঁথি 4টা নাম একটু লেখেন। 1 নম্বর লেখেন চর্যা চর্য বিনিশ্চয়। চর্যা চর্য বিনিশ্চয়, এটাই মূলত কিন্তু চর্যাপদ। এই চর্যা চর্য বিনিশ্চয় এটাই মূলত কি? চর্যাপদ। এটা আবিষ্কার করেন। এটার ভাষাটা কি জানেন? এটা কিন্তু প্রাচীন বাংলা ভাষায় রচিত। এটাই হল মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। পরীক্ষা ধরতে পারে চর্যাচর্য বিনিশ্চয় এটি কোন ভাষায় লেখা? এটা কিন্তু প্রাচীন বাংলা ভাষায় রচিত। এরপর আসছিল কি? সরহপাদের দোহা কোষ। সরহপাদের দোহা। তা সরহপাদের দোহা এটা কে লিখছিল? এটা লিখছে কিন্তু সরহপা। এটা লিখছিল কে? সরহপা লিখছিল। আর এটি কোন ভাষায় লেখা? এটি কিন্তু অপভ্রংশ ভাষায় লেখা। এটি কোন ভাষায় লেখা? অপভ্রংশ ভাষায় লেখা। অপভ্রংশ ভাষা, অপভ্রংশ ভাষায় রচিত। তো দেখেন, এটা সরহপাদের দোহা। 3 নম্বরে লেখেন কৃষ্ণপাদের দোহা। কৃষ্ণপাদের দোহা, তো এটাকে লিখছে কাহ্নপা। কৃষ্ণপাদের দোহা এটা কি লিখছেন? এটা লিখছেন কিন্তু কাহ্নপা। এটাও কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। আপনি কি লিখতে পারতেছেন? বলে লিখতে পারতেছেন কিনা? এগুলো লিখতে পারতেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। ঠিক আছে, কৃষ্ণপাদের দোহা। এরপর আছে কোনটা? ডাকার্ণব। 4 নম্বরে কি? ডাকার্ণব। ডাকার্ণব। এটা ডাকার্ণব লিখছে কে? এটাও কিন্তু কাহ্নপা লিখছে। এটাও কাহ্নপা লিখছে। এটাও কোন ভাষায় লেখা? এটাও কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। ভালো করে খেয়াল রাখেন। তাহলে আবার আমি মানে ঠান্ডা মস্তিষ্কে বলে দিচ্ছি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করলেন? 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টা পুঁথি? 4টা পুঁথি উদ্ধার করেন। প্রথম পুঁথিটার নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয়। এটাই মূলত চর্যাপদ। এটা কোন ভাষায় লেখা? প্রাচীন বাংলা ভাষায় রচিত। এটা লিখছিল কতজন? এটা রাইটার কিন্তু ছিল 24 জন। এটা রাইটার কতজন ছিল? 24 জন মিলে কিন্তু এই চর্যা চর্য বিনিশ্চয়টা রচনা করেছিলেন। এবার দেখেন 2 নম্বর যে পুঁথিটা পেয়েছিল সেটার নাম সরহপাদের দোহা। এই সরহপাদের দোহা এটা লিখছে কে? সরহপা। এটা কোন ভাষায় লেখা? অপভ্রংশ ভাষায় লেখা। আর চর্যাচর্য বিনিশ্চয় কোন ভাষায় লেখা? প্রাচীন বাংলা ভাষায় লেখা। এরপর দেখেন কৃষ্ণপাদের দোহা, এটা লিখছে কে? কাহ্নপা। এটাও কিন্তু অপভ্রংশ ভাষায় লেখা। এরপর দেখেন ডাকার্ণব। ডাকার্ণব লিখছে কে? এটাও লিখছে কাহ্নপা। এটাও কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। তাহলে এই যে 4টি তালপাতা, এগুলো তালপাতায় লেখা ছিল, এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা তিনি প্রথম কি করলেন? কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করলেন। কত সালে? 1915 সালে। এর পরের বছর অর্থাৎ 1916 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই 4টা পুঁথিকে একত্র করে সম্পাদনা করে তিনি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বদ্যগান এবং দোহা নামে। তাহলে চর্যাপদ প্রকাশ পায় কত সালে? চর্যাপদ প্রকাশ পায় 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে প্রকাশ পায়? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বদ্যগান এবং দোহা নামে। এবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত কোন লিখিত পরীক্ষা, প্রিলি পরীক্ষা আসলে পারবেন কিনা।
ক্লিয়ার কিনা একটু বলেন। আমাদের নুসরাত জাহান তো অনেক দ্রুত স্পিডে লিখতে পারে। ভেরি গুড, ভেরি গুড। এই এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। যতটুকু পড়াইলাম ততটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে বুঝতে পেরেছেন কিনা। যতটুকু পড়াইলাম বুঝতে পেরেছেন কিনা। আপনারা এই যে দেখেন নুসরাত ইসলাম, আপনারা পুঁথি বানানে চন্দ্রবিন্দু কখনোই দিবেন না। পুঁথি বানানে কোথাও কিন্তু চন্দ্রবিন্দু নেই। এই পুঁথি বানান পয়স্কের পুঁথ থয়র শিক্ষার্থী, এলো পুঁথি বানান, কোনো চন্দ্রবিন্দু নেই। ওগুলা বাজারে গাইড বইগুলো উল্টা পাল্টা দেয়, কোনো পুঁথি নেই। ক্লিয়ার এটা? পারবেন তো? এরপরে যদি বিসিএস না টিকতে পারেন, প্রাইমারি চাকরি না হয়, তাহলে কি হবে কোন? এই বেসিক ক্লাসগুলো করেন না, যার কারণে অনেক চাকরি পরীক্ষা আপনারা টিকেন না। খালি এমসিকিউ সলভ করেন, এমসিকিউ সলভ করে কিছু হইতো না। 10% প্রস্তুতি হবে এমসিকিউ সলভ করে। লেখা শেষ। তাহলে দেখেন, তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। কে আবিষ্কার করেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 1916 সালে। তাহলে কি নামে প্রকাশ পায়? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যাই হোক, ক্লিয়ার হয়ে গেল আমাদের চর্যাপদের আবিষ্কার। এখন দেখেন, তাহলে চর্যাপদে এখন একটু চর্যাপদ সম্পর্কে একটু বিস্তারিত একটু জানি আসলে, তাই না? জানি যে জিনিসটা কি। এই যে দেখেন, চর্যাপদের মূল পুঁথিটার নাম ছিল চর্যাগীতি কোষ। তা চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল? লেখেন, চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল, চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল, চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। এই দেখেন, চর্যাপদের মূল যে একটা পুঁথি ছিল, এটা বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। এই মূল পুঁথিটিতে মোট পদ সংখ্যা ছিল 100টা। এর মোট পদ সংখ্যা ছিল কত? এর মোট পদ সংখ্যা ছিল 100টি। এর মোট পদ সংখ্যা ছিল কি? 100টি। আমরা যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এই 100টা উদ্ধার করেননি, তিনি উদ্ধার করেছিলেন মোট 51টা পদ, কিন্তু তিনি উদ্ধার করেছিলেন। ওই 51টা পদ যে উদ্ধার করেছিল, ওইটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ওগুলোর নাম কি ছিল? ওগুলোর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় বলি, অথবা এগুলাকে কি বলি? এগুলাকে দোহাকোষ বলা হয়। দোহাকোষ বলা হয়, অথবা এটার নামই কিন্তু চর্যাপদ। তা চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টা? এটা কিন্তু ছিল 51টি। কয়টা? 51টি। চর্যাপদের মূল পুঁথিটার নাম ছিল কিন্তু চর্যাগীতি কোষ। এর মোট পদ সংখ্যা ছিল কয়টা? 100টা পদ সংখ্যা ছিল। এর ভিতর থেকে হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করলো কয়টা? 51টা। তা সেগুলোর নাম কি? সেগুলোকে বলা হয় চর্যাচর্য বিনিশ্চয়, অথবা বলা হয় দোহাকোষ, অথবা বলা হয় চর্যাপদ। তো পরীক্ষা আসতে পারে চর্যাপদের আরেক নাম কি? চর্যাপদের আরেক নাম দোহাকোষ, চর্যাপদের আরেক নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। কথা ক্লিয়ার? ভালো করে খেয়াল রাখবেন। চর্যাপদের আরেক নাম কি? দোহাকোষ। চর্যাপদের আরেক নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। তো এইগুলোর মোট পদ সংখ্যা কয়টি? 51টি। মনে থাকবে। আর যদি বলে চর্যাপদের মূল পুঁথিটির মোট পদ সংখ্যা ছিল কতটি, তাহলে হবে উত্তর হবে 100টি। আর যদি বলে চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল, তাহলে হবে চর্যাগীতি কোষ। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবা। লেখা শেষ হলে সবাই ডান লিখে ফেলবা। এবারে আসি, গেল এটা। এখন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন, এটা আমরা জানলাম, তাই না? এখন পরীক্ষাতে প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন লিখে রাখো ভাইয়ারা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন অথবা প্রথম গ্রন্থ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ, সেটার নাম হলো চর্যাপদ। সেটার নাম কি? চর্যাপদ। চর্যাপদ পরীক্ষায় না থাকলে আপনি দোহাকোষে টিক দিয়ে চলে আসবেন, দোহাকোষ, অথবা চর্যাচর্য বিনিশ্চয় টিক দিয়ে চলে আসবেন। এই হলো বাংলা সাহিত্যের একমাত্র কবিতা সংকলন হলো চর্যাপদ। ওকে, এখন আসি। দেখেন, তাহলে এই যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, আচ্ছা গেল এই চর্যাপদ। এই চর্যাপদে এখন আমরা শিখবো চর্যাপদের প্রথম পদটির নাম কি? বলতে পারেন চর্যাপদের প্রথম পদটির নাম কি? কা আ তরু বর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকা। অর্থাৎ চর্যাপদের মোট পদ সংখ্যা ছিল তো 51টা। এর ভিতরে প্রথম পদটির নাম ছিল কি? কা আ তরু বর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। এই প্রথম পদটি রচনা করেন লুইপা। প্রথম পদটি রচয়িতাকে? লুইপা। তা চর্যাপদের প্রথম পদটি রচয়িতাকে? চর্যাপদের
প্রথম পদটি, চর্যাপদের প্রথম পদটি রচয়িতা, চর্যাপদের প্রথম পদটি রচয়িতাকে পরীক্ষা কিন্তু আসে। তা চর্যাপদের প্রথম পদটি রচয়িতা হলেন লুইপা। উত্তরটা কি হবে? লুইপা। লুইপা মনে থাকবে, চর্যাপদের প্রথম পদটি রচয়িতাকে লুইপা। লুইপা লুইপা এই কারণে তাকে বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। তা বাংলা সাহিত্যের আদি কবিকে এই লুইপা, বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। অথবা চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের এই কারণে কিন্তু চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবি অথবা বাংলা সাহিত্যের আদি কবি, অথবা বাংলা সাহিত্যের আদি কবিকে, এই উত্তরটা হবে লুইপা। লুইপা লুইপা। তবে ভেজাল আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন সবরপা, তিনি বলেছেন কি সবরপা। ওকে, তা আমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, এখানে যদি পরীক্ষা আসে চর্যাপদের আদি কবিকে, উত্তরটা হবে লুইপা। যদি বলে বাংলা সাহিত্যের আদি কবিকে, উত্তরটা হবে লুইপা। যদি উল্লেখ করে দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবিকে, উত্তরটা হবে সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবিকে, উত্তরটা হবে সবরপা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ভালো করে লিখবেন, এমন ভাবে শিখবেন যাতে পরীক্ষায় কাজে লাগে। এই অলরেডি দেখেন অনেকে কিন্তু ঘুমায়া পড়ছে, 251 জন চলে আসছে এই এখন। অনেকে কিন্তু ঘুমায়া পড়ছে ক্লাস থেকে, অনেকে দূর এগুলো পড়ে কি হইবে, তার সে একটা বিয়ে শাদী করে ঘর জামাই থেকেই লাভ আছে। অনেক ছেলেরা চিন্তা করে তার সে দেখি একটা মেয়ে পটাই ঘর জামাই থাকি, তার সে কাজ আছে। ঠিক আছে? আবার মেয়েরা চিন্তা করে দূর বিসিএস পড়াশোনা করে লাভ কি, তার সে বরঞ্চ আমরা একটা কি করি, একটা বিয়ে শাদী করে ফেলায়, হাজবেন্ডের ঘরে উঠে যাবো, ঝামেলা শেষ। তাই না? আর যাদের চাকরি লাগবে তারাই কিন্তু টিকে আছেন। লিখলাম এতটুকু? ওকে, এটা লিখে গেছি। ওকে, এরপরে দেখেন পরের প্রশ্নটা কি আসতে পারে আমাদের, এর পরে প্রশ্ন। তাই দেখেন, তো চর্যাপদের আদি কবিকে লুইপা, চর্যাপদের শেষ কবিকে সবরপা। লেখেন চর্যাপদের শেষ কবি, চর্যাপদের শেষ কবি, শেষ কবি তিনি কে? চর্যাপদের শেষ কবি তিনি হলেন সবরপা। সবরপা। অথবা চর্যাপদের শেষ পদটির রচয়িতা, অথবা চর্যাপদের শেষ পদটির, শেষ পদটির রচয়িতা, চর্যাপদের শেষ পদটির রচয়িতাকে তিনি হলেন সবরপা। দ্রুত লিখে রাখেন, তার চর্যাপদের শেষ কবিকে সবরপা, চর্যাপদের শেষ পদটির রচয়িতাকে, উত্তরটা হবে সবরপা। এখন দেখেন চর্যাপদের সবচেয়ে বয়স্ক কবিকে, তাও কিন্তু সবরপা। চর্যাপদের বয়স্ক কবি, চর্যাপদের বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ কবিকে, তাও কিন্তু সবরপা। সবচেয়ে বুইরা কবি আর কি, সবচেয়ে বুইরা বেটা। তবে চর্যাপদের সবচেয়ে কচি কবিকে, কচি মানে বয়সে সবচেয়ে একদম ছোট, লিটল বয় বলা হয়। তা চর্যাপদের লিটল বয় কে? চর্যাপদের লিটল বয় হলো সরহপা, অর্থাৎ চর্যাপদের কনিষ্ঠ কবি, চর্যাপদের কনিষ্ঠ কবি অথবা লিটল বয় তিনি কিন্তু সরহপা, দন্তস্বর রহ, সরহপা। তা চর্যাপদের সবচেয়ে একদম কচি কচি বয়স, একদম কচি বয়স, সেই কনিষ্ঠ কবিকে সরহপা সবচেয়ে। এবং এই সরহপা কিন্তু আর একটা তার পরিচয় আছে, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তিনি কি ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য। আসতে পারে চর্যাপদের কোন কবি? ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন সরহপা। লিখে রাখেন, নালন্দা চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, আচার্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? এই সরহপা। লিখে রাখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? সরহপা। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিসি কি থাকে? আচার্য কে? রাষ্ট্রপতি। তিনি ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন এই সরহপা। এটা যদি বিশেষ পরীক্ষা দেয় অধিকাংশই পারবেন না। আজকে দেখেন এই প্রশ্নটা অনেকেই জানতেন না যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, যে চর্যাপদের কোন কবি আসতে পারে, চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? তিনি কিন্তু সরহপা। কথা ক্লিয়ার? সরহপা কি ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। হয়ে গেল। এখন দেখেন তার চর্যাপদে আরো কিছু দেখি। তার চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে বা প্রধান কবিকে, এবার দেখেন তার চর্যাপদের প্রধান কবি। লেখেন চর্যাপদের প্রধান কবি অথবা চর্যাপদের কি প্রধান কবি অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি। চর্যাপদের প্রধান কবি এবং শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাহ্নপা। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। চর্যাপদের প্রধান কবি কে?
কাহ্নপা। আর একটা প্রশ্ন আসতে পারে, চর্যাপদের আধুনিক কবি কে? চর্যাপদের আধুনিক কবি, চর্যাপদের আধুনিক কবি কে? তা চর্যাপদের আধুনিক কবি কে বলতে পারবেন? ভূসুকুপা, ভূসুকুপা। তা চর্যাপদের আধুনিক কবি কে? ভূসুকুপা। এই যে দেখেন, চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবি কে? চর্যাপদের অনুমিত, মস্কের মিত, অনুমিত মানে অনুমান করে বলা হয়েছে। চর্যাপদের অনুমিত একমাত্র মহিলা কবি তিনি কে? তিনি হলেন কুক্কুরিপা, কুক্কুরিপা। দ্রুত লেখো। আর চর্যাপদ বাংলা ভাষায় রচিত একথা প্রমাণ করেছিলেন কে? চর্যাপদ বাংলা ভাষায় রচিত, চর্যাপদ বাংলা ভাষায় রচিত, চর্যাপদ বাংলা ভাষায় রচিত একথা প্রথম প্রমাণ করেন কে? একথা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? বলতে পারেন ভূসুকুপা। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এই যে ভূসুকুপা। তা চর্যাপদের কোন কবি, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? সেও কিন্তু ভূসুকুপা। অনেকগুলো তথ্য লিখে রাখেন একেবারে। তাহলে আমি চর্যাপদের প্রধান কবি কে? কাহ্নপা। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? অনেকবার পরীক্ষা আসছে। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? ভূসুকুপা। আবার দেখেন চর্যাপদের আধুনিক কবি কে? ভূসুকুপা। এবার দেখেন চর্যাপদের অনুমিত মহিলা কবি কে? অর্থাৎ অনুমান করে বলা হয়েছে যে তিনি একজন লেডিস, তিনি হলেন কুক্কুরিপা। আসলে কেউ তারা কিন্তু চেক করে দেখে না যে নারী নাকি পুরুষ। তা যাই হোক, এটা অনুমান করে তার রচিত পদগুলো পইরা অনুমান করে সাহিত্যিকরা বলেছেন যে এটা আসলে লেডিস হতে পারে। তা চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবি তিনি হলেন কুক্কুরিপা। আর চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা একথা প্রথম প্রমাণ করে দেখিয়েছেন কে? এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ ODBL গ্রন্থে। ODBL গ্রন্থে কত সালে? ODBL গ্রন্থে 1926 সালে। কত সালে? 1926 সালে তিনি তার বিখ্যাত অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি প্রথম দেখিয়েছেন যে চর্যাপদ মূলত বাংলা ভাষায় রচিত। ক্লিয়ার? লিখছেন, লিখেছেন, 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 লিখেছেন। বাঙালি আছে অনেকেই, কিন্তু এর ভিতরে ও নিজেই কইছে আমি বাঙালি। আপনি কি লিখতেছেন? লেখা শেষ হলে বলবেন যে জি স্যার আমরা লিখেছি। লেখা শেষ হলে বলবেন আমরা লিখেছি। এখন দেখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল কিন্তু একজন, তিনি হলেন শান্তিপা। লেখেন নালন্দা চর্যাপদের কোন কবি, চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শান্তিপা। এগুলো কিন্তু বিশেষ পরীক্ষা আসে, লিখে রাখেন। এগুলো বাজারে গাইডে পাওয়া যায় না। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে ছিলেন? চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বলতে পারেন? তিনি হলেন শান্তিপা। লোকটার নাম লিখে রাখেন, শান্তি পয়াকারে পা, শান্তিপা। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কে? শান্তিপা। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন, দ্রুত লেখেন ডান। শান্তিপা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শান্তিপা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আরো একজন অধ্যাপক ছিলেন, তিনি হলেন ভূসুকুপা। এই ভূসুকুপাও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এই দুইজন ব্যক্তি মনে রাখবেন। তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন দুইজন। কে কে? একজন হলো শান্তিপা, আরেকজন হলো ভূসুকুপা। লিখে রাখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শান্তিপা, আরো একজন ছিলেন তার নাম হলো ভূসুকুপা। এই দুটো নাম লিখে রাখেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বা অধ্যাপক ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন অথবা অধ্যাপক ছিলেন কে কে? একজন হলো শান্তিপা, আর একজন ভূসুকুপা। দুইটা নাম লিখে রাখেন, একটা শান্তিপা আর একটা ভূসুকুপা। দুইটা নাম লিখে রাখেন, দুইটা নাম লিখে রাখেন, দুইটা নাম লিখে রাখেন। আর কাহ্নপা এ কিন্তু ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল কে? কাহ্নপা। স্যার এটা কোন ব্যাচের ক্লাস? এটা সকল ব্যাচের ক্লাস, সকল ব্যাচের ক্লাস। আচ্ছা এবার লেখেন
নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কে তাহলে? তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলে কানহপা। লিখে রাখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কানহপা। এগুলা বিশেষ পরীক্ষা ধরে, এগুলা বিশেষ পরীক্ষা ধরে। তো দেখেন, আমরা নতুন কয়টা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিলাম। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? সরহপা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন সরহপা। এই চর্যাপদের সবচেয়ে কচি কবি সরহপা। তো দেখেন, ভালো করে খেয়াল রাখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কে? শান্তিপা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কে? ভূসুকুপা। এই দুইজন ব্যক্তি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বা অধ্যাপনা করতেন বা শিক্ষক ছিলেন। আর নালন্দা বিশ্বের আচার্য ছিলেন একজন, তার নাম হলো সরহপা। আর নালন্দা বিশ্বের একজন স্টুডেন্ট ছিল, তার নাম হলো কানহপা। ভালো করে খেয়াল রাখেন, এগুলো বাজারে গাইড বাইটে খাইলেও পাইতেন না, এগুলো বাজারে কোনো ধরনের গাইড বই এগুলো পাইতেন না। ইদানিং দেখেন না যে কি চর্যাপদ থেকে কত ডিপলি প্রশ্ন ধরে। যারা এনএসআই নিয়োগ পরীক্ষা, এই যে এনএসআই পরীক্ষাটা যারা দিলেন, দেখছেন সেখানে কত ডিপলি চর্যাপদ থেকে প্রশ্নটা ধরছে, যেগুলো বাজারে গাইডে থাকে না, এগুলো বিসিএস এ ধরে। তাহলে খেয়াল রাখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শান্তিপা ভূসুকুপা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কান্নপা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন সরহপা। ক্লিয়ার? লেখা ক্লিয়ার কিনা? কোন নতুনত্ব আছে কিনা একটু দেখেন, ক্লাসের ভিতরে নতুনত্ব পাচ্ছেন কিনা এটা বলেন। এবার লেখেন, চর্যাপদের 50টি টিকা ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন, চর্যাপদের 50টি টিকা, চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন কে? চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। দ্রুত লেখেন, মণি দত্ত। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। তিনি শুধু 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। দ্রুত লেখেন, চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। তিনি শুধু 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। দ্রুত লেখেন, তিনি শুধু 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত, তিনি শুধু 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। প্রশ্নটা লিখে রাখেন, দ্রুত লিখে রাখেন, আসতে পারে কিন্তু প্রশ্নটা আসতে পারে। এবার লেখেন, চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। দ্রুত লেখেন, চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র। ইনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ডক্টর কীর্তিচন্দ্র। তার চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কি? ডক্টর কীর্তিচন্দ্র। এই চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করলো কে? ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। তার চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন কে? ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, শর্টকাট আমরা বলি পিসি বাগচি। প্রবোধ চন্দ্র বাগচি, পিসি বাগচি। কত সালে? 1938 সালে। দ্রুত লেখেন, এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছিল। বিশেষ পরীক্ষা কিন্তু 45 বিশেষ পরীক্ষা কিন্তু এসেছিল, 45তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছিল। দ্রুত লেখেন, তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করলেন কে? ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, 1938 সালে। দ্রুত লেখেন, তার চর্যাপদ প্রথম তিব্বতী ভাষা অনুবাদ করলো কে? ডক্টর কীর্তিচন্দ্র। এই তিব্বতী ভাষার অনুবাদটা প্রথম আবিষ্কার এবং প্রকাশ করলো কে? সেটা হলো ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। কত সালে? 1938 সালে। 1938 সালে। দ্রুত লেখেন, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, 1938। আমাদের সাথে আছে নুসরাত জাহান, ইব্রাহিম রাহান, দিশাহিন যাত্রী, কুয়াশার অন্তরালে, একা পাখি, নার্গিস। দ্রুত ঝটপট লিখে ফেলেন, দ্রুত লেখেন। এবার লেখেন, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন কে? চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চমৎকার একটা প্রশ্ন, চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন, অর্থাৎ চর্যাপদ কোন ধর্মের লোকেরা লিখছে। চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দ্রুত লেখেন, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দ্রুত, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করলো কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। দ্রুত, ওকে, গুড। এরপর আমরা শিখবো, দেখেন
এখন দেখেন চর্যাপদ মোট পদ সংখ্যা কতটি, এটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, ঠিক আছে? দেখেন চর্যাপদের মোট গান বা কবিতার সংখ্যা কত? চর্যাপদের মোট গান অথবা কবিতার সংখ্যা, গান অথবা কবিতার সংখ্যা অথবা পদ সংখ্যা যাই আসুক পরীক্ষা, উত্তরটা হবে 51। উত্তর কয়টি? 51টি। চর্যাপদের মোট গান কতটি? 51টি। চর্যাপদের মোট কবিতার সংখ্যা কয়টি? 51টি। চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 51টি। মনে থাকবে 51টি। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। লিখে রাখেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়টি? 50টি। দ্রুত লেখেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়টি? 50টি। যদি পরীক্ষা আসে চর্যাপদের মোট গান আছে কতটি, কবিতা আছে কয়টি, বা পদ সংখ্যা কয়টি, একদম চোখ কান বুঝে 51টি টিক দিয়ে চলে আসবেন। যদি অপশনে 51 না থাকে সেক্ষেত্রে 50 মাইরে দিবেন। 50 51 দুইটা থাকলে 51 মারবেন নিশ্চিত। আর যদি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়টি, 100% 50টি। ক্লিয়ার? এবার দেখেন পরীক্ষা আসতে পারে চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে? 46.5টি। মোট এর মধ্যে খুঁজে পাওয়া গেছে 46.5টি পদ। তা চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে? লিখে রাখেন 46.5টি। 46.5টি পদ খুঁজে পাওয়া গেছে। আর একটা পরীক্ষায় প্রশ্ন আসে, চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? চর্যাপদের 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। আসতে পারে এই 23 নং পদটি রচয়িতাকে? এই 23 নং পদটি রচয়িতা হলো ভুসুকুপা। ভুসুকুপা লিখে রাখেন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? এই 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। আসতে পারে এই 23 নং পদটি রচয়িতাকে? এই 23 নং পদটি রচয়িতা হলো ভুসুকুপা। ভুসুকুপা। চমৎকার একটা প্রশ্ন। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন ধরতে পারে, চর্যাপদের কোন পদগুলো খুঁজে পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। তো এর ভিতর দেখেন আবার 24, আর একটা আছে 25, আর একটা আছে 48। এই 24, 25 এবং 48 নং পদ কি? এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এগুলা খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। তা চর্যাপদে কোন পদগুলো খুঁজে পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। তা 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। 24 নং পদটাকে লিখছে, এটা লিখছে কিন্তু কাহ্নপা। কাহ্নপা। আর 25 নং পদটি লিখছে কিন্তু তন্ত্রীপা। 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 আর 48 নং পদ লিখছে ওই যে আমাদের লেডিস পদকর্তা, তিনি হলেন কুক্কুরিপা। তিনি কে? কুক্কুরিপা। শর্টকাট লিখতে পারে, প্রথম অর্থ প্রথমে কা ত কু, কাতুকুতু। এই যে কাতুকুতু, কয়েকের কা তা কাত কষ্কিরকু, কাতকু মানে কাতুকুতু। কাতুকুতু মনে রাখবেন যে চর্যাপদের কোন পদগুলো খুঁজে পাওয়া যায়নি, মনে রাখবেন কাতুকুতু। কি মনে রাখবেন? কাতুকুতু। তা চর্যাপদের কোন পদগুলো খুঁজে পাওয়া যায়নি? 24 নং পদ খুঁজে পাওয়া যায়নি, 25 নং পদ খুঁজে পাওয়া যায়নি, 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। 24 নং পদটি রচয়িতাকে? কাহ্নপা। এটাকে তন্ত্রীপা। 48 নং পদটি রচয়িতাকে? কুক্কুরিপা। শর্টকাট কাতুকুতু। কাতুকুতু হইলো হইলো। লিখেছেন লিখেছেন? আপনারা আপনাদের ঘুম পাচ্ছে না? আপনাদের ঘুম পাচ্ছে? আমি একটু চা খাই, আপনারা চা খাবেন? আপনারা চা খাবেন? চা দ্রুত লেখেন, দ্রুত। হ্যাঁ, 10 লাইনের মধ্যে ফিরোজ হোসেন লিখছে স্যার 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গেছে। ওই যে মানে কোনটা 23 নং পদটি, ওই 23 নং পদটি কিন্তু 6 লাইন পাওয়া গেছে, বাকি 4 লাইন পাওয়া যায়নি। কারণ আমরা জানি চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা ছিল 10 লাইন বিশিষ্ট। লিখে রাখেন, চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা ছিল কত লাইন বিশিষ্ট? 10 লাইন বিশিষ্ট। চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা কত লাইন ছিল? 10 লাইন বিশিষ্ট। ওকে, এরপর দেখেন চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। দ্রুত লিখে রাখেন চর্যাপদে প্রবাদ বাক্য। চর্যাপদে প্রবাদ বাক্য আছে কয়টি? চর্যাপদে প্রবাদ বাক্য আছে 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য আছে 6টি। পিডিএফ এ দেখবেন 6টা প্রবাদ বাক্য একদম বাংলা অনুবাদ সহ সুন্দর মতো দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা পাবেন। হ্যাঁ, সেখান থেকে আপনারা অবশ্যই পাবেন। চর্যাপদে প্রবাদ বাক্য আছে কয়টি? 6টি। এই 6টি প্রবাদ বাক্য একদম ব্যাখ্যা সহ সুন্দর মতো পিডিএফ এ দেওয়া আছে, পিডিএফ থেকে সেটা পড়ে। স্যার 8 ঘন্টা হলো ভাত খাইছি, বিকালে চা খাবো। রে বাবা রে। বাহ, প্রবাদ বাক্য আছে কয়টি? 6টি। গুড। চর্যাপদে প্রবাদ বাক্য আছে
6টি। এবার আমরা দেখবো যে চর্যাপদে কে কতগুলো পদ লিখছে, তাই না? কে কতগুলো পদ লিখছে। তাহলে এখন চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা, দ্রুত লেখো। চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? কাহ্নপা। তিনি কয়টা পদ লিখছেন? 13টা পদ লিখছেন। এরপর লেখেন চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? তিনি হলেন সরহপা, না বুসুকুপা। তিনি কে? বুসুকুপা। তিনি কয়টা লিখছেন? 8টি পদ লিখছে, তাই না? এবার লেখেন চর্যাপদের তৃতীয় সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? তিনি হলেন আমাদের ওই কিউট বয়, লিটল বয়, সরহপা। তিনি কয়টা লিখছেন? 4টা পদ লিখছেন। এরপর চর্যাপদের চতুর্থ সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? তিনি আমাদের একমাত্র লেডিস পদকর্তা কুক্কুরিপা। তিনি হলেন লেডিস পদকর্তা কুক্কুরিপা। তিনি কয়টা লিখলেন? 3টি। তিনি 3টা পদ লিখছেন। এবার দেখেন চর্যাপদের পঞ্চম সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? সেটা হলো শশা আলু। মনে আছে কি কি? একটা হলো শশা আর একটা হলো গোল আলু। শশা আলু, তারা হলো শশা আলু। এই কয়টা লিখছে? তারা 2টা করে পদ লিখছে। তা স দিয়ে কি মনে রাখবেন? স দিয়া সবরপা, স দিয়া সবরপা। সা দিয়ে কি মনে রাখবেন? সা দিয়া শান্তিপা। আলু দিয়ে কি মনে রাখবেন? লুইপা, লুইপা। খেয়াল রাখেন তো চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলেন শশা আলু। স দিয়ে মনে রাখবো সবরপা। সবরপা কয়টা লিখছেন? 2টা পদ লিখছেন। সা থেকে শান্তিপা, শান্তিপা কয়টা পদ লিখছেন? 2টা পদ। আলু মানে লুইপা, লুইপা কতগুলো পদ লিখছেন? 2টা পদ। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ রচনা করেছেন। দ্রুত লেখেন অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। যদি বলে গুন্ডরিপা কয়টা লিখছে? 1টি। বিরূপা কয়টি লিখছে? 1টি। ধাম্পা কয়টি লিখছে? 1টি। আবার খেয়াল রাখো চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে? কাহ্নপা। কাহ্নপা কয়টা পদ লিখছে? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদকর্তা রচয়িতাকে? বুসুকুপা। কয়টি লিখেছেন? 8টি। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা সরহপা। কয়টি লিখছেন? 4টি। চর্যাপদের চতুর্থ সর্বাধিক পদকর্তা রচয়িতাকে? কুক্কুরিপা। কয়টা লিখছেন? 3টি। চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে? শশা আলু। টেকনিক দিয়ে লিখলাম শশা আলু। তার সবরপা, শান্তিপা এবং লুইপা, তারা এই 3 জনে কয়টা পদ লিখছেন? 2টি করে পদ রচনা করেছেন। এরপর লেখেন অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। দ্রুত। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখেছেন। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। দ্রুত লেখেন, দ্রুত। আসলে টপিক এত বড়, এত স্পিডে পড়াই, বুঝাতে হয়, তারপরে এত স্পিডে পড়াই যাতে আপনাদেরকে একটু শেখানো যায় কিছুটা, কিন্তু সময় চলে যায়। দ্রুত লেখেন, দ্রুত। এটা লিখে বলেন, দ্রুত দ্রুত। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। লেখা শেষ। লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান। গুড গুড গুড। দেখেন আমাদের কিন্তু বিসিএস কোর্স সহ সকল কোর্সে কিন্তু অফার চলতেছে। যারা সিদ্ধান্ত নিচ্ছেন বিসিএস এর কোর্সে ভর্তি হবে, এটা কিন্তু মূলত আমাদের বিসিএস কোর্সের ক্লাস। বিসিএস এর কোর্সে কিন্তু অফার চলতেছে 4000 টাকা, অনলাইন কোর্স ফি 4000 টাকা এবং অফলাইনে 8000 টাকা কোর্সে কিন্তু ভর্তি চলতেছে আমাদের বিসিএস এর। আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে ভর্তি হবে। ডান। ওকে ওকে। আচ্ছা দেখেন, তা চর্যাপদ মোটামুটি ভালোই আমরা শিখলাম। আরো যে চর্যাপদের যে বিষয়গুলো আছে টুকটাক টুকটাক বিষয়গুলো, এগুলা পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ এ যা আছে সুন্দর মতো পড়ে ফেলবেন। পিডিএফ এ যা আছে সেগুলা স্টার দেয়াগুলা ভালো করে পড়ে ফেলবেন। এবার আমরা চলে যাই নবচর্যাপদ। কি শিখবো? নবচর্যাপদ। নবচর্যাপদ লেখেন, নবচর্যাপদ। টপিকটার নাম কি? নবচর্যাপদ। এই নবচর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ রচনা বা সাহিত্য। নবচর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ রচনা বা সাহিত্য, অর্থাৎ চর্যাপদের মতো আর একটা সাহিত্যের নাম কি? নবচর্যাপদ। আরেকটা নাম হলো নবচর্যাপদ। তা নবচর্যাপদ রচিত হয় আলহামদুলিল্লাহ লকডাউন মৌলি ইসলাম, আমাদের এনামুল হক, মাইশা বিনতে, তানবিন আক্তার নীলা, ইলিয়াস হোসেন, বাহ, মাহাদি হাসান, নুসরাত হাসান। আমি মিরপুর অফলাইনে ভর্তি হব।
কোনো সমস্যা নাই, মিরপুর 10 ফলপট্টিতে চলে আসবেন, অবশ্যই ভর্তি হবে। স্যার শিক্ষক নিবন্ধনের ক্লাস কখন হয়? শিক্ষক নিবন্ধনের ক্লাস সকাল 10টা, সন্ধ্যা 7টা, রাত 9টা। তাই লেখেন নবচর্যাপদ রচিত হয় 13 থেকে 16 শতকের মধ্যে। নবচর্যাপদ রচিত হয়, এটা বাজারে অনেক গাইডে ভুল তথ্য দেওয়া আছে। নবচর্যাপদ রচিত হয় 13 থেকে 16, বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস বই লেখা আছে 13 থেকে 16 শতক, 13 থেকে 16 শতক। তাহলে নবচর্যাপদ রচিত হয় কত শতকের ভিতরে? এটা রচিত হয় 13 থেকে 16 শতকের ভিতরে, 13 থেকে 16 শতকের ভিতরে এগুলো কি রচনা করা হয়। তো এই নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন কে? জি স্যার, পিডিএফ দিন প্লিজ। পিডিএফ দিয়ে দিব স্যার, আমি কেরে প্লাস বই এখনো পাঠাচ্ছে, টেক্সট করলে পায় না। কেরে প্লাস বইটা আমাদের হটলাইনে পাবা, আর নীলক্ষেত মামুন বুক হাউসে এমনিতেই পাবা। স্যার শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কবে ক্লাস হতে পারে? আরে শ্রীকৃষ্ণ কীর্তন হবে, এরপরে তো শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস, এরপরে তো। আচ্ছা, এরপরে তো শ্রীকৃষ্ণ। দেখো, নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার বা সংগ্রহ করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। লেখেন নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন, নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন কে? নেপাল থেকে আবিষ্কার ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। দ্রুত লেখেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তো নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে। 1963 সালে। তাই নবচর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে? 1963 সালে। এই নবচর্যাপদ প্রকাশ করেন কে? প্রকাশ করেন এই লোক কিন্তু প্রকাশ করতে পারেন নাই, প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে। 1988 সালে, অথবা 88 অপশন না থাকলে 1989 টিক দিলেও হবে। তো দেখো, নবচর্যাপদ আবিষ্কার করলো কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কোথা থেকে? নেপাল থেকে। কত সালে? 1963 সালে। নবচর্যাপদ প্রকাশ করলো কে? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1988 সালে। কোথা থেকে প্রকাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দেখেন, এই ডক্টর শশীভূষণ দাশগুপ্ত উনি প্রকাশ করতে পারেন নাই, এর কারণ প্রকাশ করার আগে তিনি মৃত্যুবরণ করেন। এই জন্য পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক, তার নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই নবচর্যাপদ প্রকাশ করেন। লেখা শেষ। সেতু সরকার, একা পাখি, নুসরাত জাহান, দিশান যাত্রী, একা পাখি তুমি রেডি? ক্লাস ভেরি গুড। লিখলাম নবচর্যাপদ। লেখেন, তার নবচর্যাপদের মোট পদ সংখ্যা কিন্তু 250টি। কতটি? নবচর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? লেখেন নবচর্যাপদের মোট পদ সংখ্যা 250টি, কিন্তু প্রকাশ পায় 58টি। লেখেন নবচর্যাপদের মোট পদ সংখ্যা, নবচর্যাপদের মোট পদ সংখ্যা কয়টা ছিল জানেন? পদ সংখ্যা ছিল 250টি, 250টি, কিন্তু প্রকাশ পায় কয়টি? কিন্তু প্রকাশ পায় কয়টি? কিন্তু প্রকাশ পায় 98টি। লিখে রাখেন, নবচর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 250টি, প্রকাশ পায় কয়টি? 98টি। ভালো করে খেয়াল রাখেন, নবচর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ রচনা বা সাহিত্য। এই নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার বা সংগ্রহ করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে। তিনি মোট 250টি পদ উদ্ধার করেন। এর মধ্য থেকে 98টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করার উদ্যোগ নেন, কিন্তু তিনি মারা যান। পরবর্তীতে এই 98টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এরপর আমরা যে টপিকটা শিখবো, ওই টপিকটার নাম হলো নতুন চর্যাপদ। পরবর্তী টপিকটার নাম নতুন চর্যাপদ। লেখা শেষ হলে ডান লেখেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন। এরপরে আমরা লিখবো নতুন চর্যাপদ। লেখেন নতুন চর্যাপদ, টপিকটার নাম নতুন চর্যাপদ। প্রথম শিখলাম নব, এবার আসছে নতুন, আর একটা আপডেট ভার্সন। এবার লেখেন নতুন চর্যাপদ কি? নতুন চর্যাপদ হলো বিভিন্ন দেবদেবীর আরাধনার গীত, অর্থাৎ বিভিন্ন দেবদেবীদের মুখের আকৃতি কেমন ছিল, দৈহিক গঠন কেমন ছিল, চলার ভঙ্গিমা কেমন ছিল, বসার আসন কেমন ছিল, এইগুলো নিয়েই রচিত সাহিত্য
সেটাকে বলা হয় নতুন চর্যাপদ। এটা এখনো কিন্তু রানিং, এখনো কিন্তু নেপালের বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু এগুলা রচনা করতেছেন। তো এগুলো বলা হয় নতুন চর্যাপদ। তাই নতুন চর্যাপদ এগুলা রচনা হয় অষ্টম থেকে 20 শতকের মধ্যে। এই নতুন চর্যাপদ রচিত হয় অষ্টম থেকে 20 শতকের মধ্যে। অষ্টম শতকের মধ্যে, এই অষ্টম থেকে 20 শতকের মধ্যে রচিত হয় কোনটা? এই নতুন চর্যাপদ। তো নতুন চর্যাপদ নেপালের মন্দির থেকে আবিষ্কার করেন কে বা সংগ্রহ করেন কে? আবিষ্কার বা সংগ্রহ করেন কে? তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ কত সালে? 2008 সালে। তাহলে কি করলেন? এই নতুন চর্যাপদ নেপালের মন্দির থেকে আবিষ্কার বা সংগ্রহ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। কত সালে? 2008 সালে। কত সালে? 2008 সালে। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন কত সালে? এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন। কত সালে প্রকাশ করেন? 2017 সালে। 2017 সালে এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন। তাহলে নতুন চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 2017 সালে। কোথা থেকে প্রকাশ পায়? বাংলা একাডেমি বইমেলায়। কোথায় প্রকাশ পায়? বাংলা একাডেমি বইমেলায়। তাহলে নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা কতটি? 413টি। নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা, নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা কিন্তু 413টি। দ্রুত লিখে রাখেন। নতুন চর্যাপদের মোট, স্যার চর্যাপদের রোমান্টিক কিছুই নাই। এই চর্যাপদের রোমান্টিক বলতে সবই আছে। এই চর্যাপদের যে পদকর্তা যে পড়লেন 24 জন পদকর্তা, একটা ভালো না ক্যারেক্টার, সবগুলো লুচ্ছা। এই চর্যাপদের যে ক্যারেক্টার সবগুলো লুচ্ছা। চর্যাপদের যে পদগুলা যদি বাংলা অর্থ বুঝতেন তাহলে মনে করতেন যে আসলে এটার ভিতরে কি নাই, অনেক কিছুই আছে। তাই এই দেখেন নতুন চর্যাপদ অষ্টম থেকে 20 শতকের মধ্যে রচিত। এটা আবিষ্কার বা সংগ্রহ করেন কি? ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। কত সালে? 2008 সালে। কোথা থেকে? নেপাল থেকে। এগুলো প্রকাশ করেন তিনি কত সালে? 2017 সালে। কোথা থেকে প্রকাশ করেন? বাংলা একাডেমি বইমেলায়। তাহলে এই নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 413টি। লিখছেন? লেখা শেষ? ওকে। এখন দেখেন এই চর্যাপদের যুগে নারীরা কেমন ছিল। দেখেন এই চর্যাপদের যুগে নারীরা কিন্তু ছিল স্বাধীন। তাদের নারীরা ছিল স্বাধীন। চর্যাপদের যুগে নারীরা কেমন ছিল? স্বাধীন ছিল। তারা নারীরা কিন্তু ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করতে পারতো, নৌকো চালাইতে পারতো, স্বাধীন মতো তারা প্রেম করতে পারতো, বিয়ে করতে পারতো, ডিভোর্স দিতে পারতো। এগুলা কারা? এগুলো সম্পূর্ণ নারীরা ছিল ওই যুগে কি সম্পূর্ণ স্বাধীন ছিল কিন্তু নারীরা। কিন্তু চর্যাপদের যারা পদকর্তারা ছিল তাদের ক্যারেক্টার কিন্তু একটার ভালো ছিল না। এদের প্রত্যেকের ক্যারেক্টার ছিল কিন্তু খারাপ। এই চর্যাপদের কবিদের ক্যারেক্টার ছিল খুবই খারাপ, খুবই খারাপ। যাই হোক, আমরা ওদিকে না যাই, কারণ আমরা তো ভদ্র মানুষ, শরিয়া মোতাবেক পড়াই বাংলা সাহিত্য, সুতরাং ওদিকে আমরা না যাই। এবার লাস্ট টপিকটা শিখিয়ে দিই, সেটার নাম হলো অন্ধকার যুগ। লাস্ট টপিকটা হলো অন্ধকার যুগ। দ্রুত লেখেন অন্ধকার যুগ। এই যে দিবসী বড়ই কাউরি বা ডরে ভাই, রাতে এলে কামরু যায়। এই তো দিনের বেলা যে নারীটি কি করে? ভয় পায়, কিন্তু রাত হইলেই সে কি যায়? কামরু যায়। এটা তো বুঝতেই পারতেছেন, উল্টো পাল্টা যত যা আছে। যাই হোক, এবার আমরা অন্ধকার যুগ, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, তামযুগ মনে আছে? 1201 থেকে 1350 সমান 150 বছর। এই 150 বছর হলো বাংলা সাহিত্যের কি যুগ? অন্ধকার যুগ অথবা তামযুগ। অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তিকে লেখেন। অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। শর্টকাট লেখেন বখতিয়ার খলজি। দ্রুত লেখেন। তাহলে অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তিকে ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তখন নারীরা কয়টা বিয়ে করতো? তখন নারীরা কয়টা বিয়ে না, আসলে তখন বিয়ে প্রথাটাই তো ছিল না তেমন। তখন করতো নারীরা ইচ্ছা মতো যদি কার ভালো লাগলো রাখলো, আর ভালো লাগলো না কিক মেরে ফালাই দিত ছেলেদের, এরকম। ওকে, তাহলে এই যে অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তিকে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এই ছিল কিন্তু অন্ধকার যুগের দায়ী ব্যক্তি। অন্ধকার যুগের দায়ী ব্যক্তিকে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাকে মূলত দায়ী করা হয়। এখন দেখেন এখানে আর একটা পরীক্ষা প্রশ্ন আসতে হবে, অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? 3টা। অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? অন্ধকার যুগের প্রধান সাহিত্য ছিল 3টি।
এক অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? অন্ধকার যুগের প্রথম সাহিত্য 1 নাম্বার। অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? নাম কি বলতে পারো? অন্ধকার যুগের প্রথম সাহিত্য কি? অন্ধকার যুগের প্রথম শূন্য পুরাণ। অন্ধকার যুগের প্রথম সাহিত্য হলো প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈকার পৈ উমগয়ঙ্গল প্রাকৃত পৈঙ্গল। এটি লিখছে কে? শ্রী হর্ষ। শ্রী হর্ষ রচিত। দ্রুত লেখেন। তো অন্ধকার যুগের প্রথম সাহিত্য বা 1 নাম্বার সাহিত্য হলো প্রাকৃত পৈঙ্গল। দ্রুত লেখেন, প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগের প্রথম সাহিত্য প্রাকৃত পৈঙ্গল। এটা লিখছে কি? শ্রী হর্ষ লিখেছেন। এটি কি? এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। তাহলে প্রাকৃত পৈঙ্গল কোন ধরনের গ্রন্থ? এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত লেখেন। এটা কিন্তু নন কাটা লিখিত পরীক্ষায় আসে, বিশেষ লিখিত পরীক্ষায় কিন্তু এটা আসে যে অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন। তাহলে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? প্রাকৃত পৈঙ্গল। রচনা করেছেন কে? শ্রী হর্ষ। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত লেখেন, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য কি? শূন্য পুরাণ। শূন্য পুরাণ। শূন্য পুরাণ গ্রন্থটা কে লিখছেন? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। লেখেন, এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। লিখে রাখেন, এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখেন। শূন্য পুরাণ কে লিখছেন? রামাই পণ্ডিত। এটি কতটি অধ্যায়ে বিভক্ত? এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে চম্পু কাব্য কাকে বলে? যে ধরনের সাহিত্যে গদ্য এবং পদ্য মিক্স করে যে সাহিত্যগুলো রচনা করা হয় তাকে বলা হয় চম্পু কাব্য। তাহলে লিখে রাখেন, এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। আর এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো, লেখেন, শূন্য পুরাণ গ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতার নাম কি? নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। একে লেখেন, ওই দেন আর একজন মদ নাই কি লিখছেন? খাদ্যের ক্লাসের খবর নাই, শুধু ভর্তি হও ভর্তি হও। আরে বেটা, এইটার পরই তো ক্লাস হলো। খাদ্য যত প্লাস পেট বেজে ক্লাস তো 5টায়। এইসব পোলাপান যে কোথা থেকে আসে, এ দেখো তো স্টুডেন্টটা ভর্তি কিনা, ওর আইডিটা একটু চেক করো তো। ও ক্লাসই করে না ঠিক মতো। আবার দেখেন, তাহলে দেখেন শূন্য পুরাণ গ্রন্থের, দেখেন এই শূন্য পুরাণ গ্রন্থটা লিখছে কে? রামাই পণ্ডিত। এটি কি? এটি 51টা অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এক ধরনের চম্পু কাব্য। ওই আইডিটা দেখো তো ক্লাস করে কিনা ঠিক মতো। ওই স্টুডেন্ট দেখতো, বের করো রে, ও ঠিক মতো ক্লাস করে কিনা। আজকে 5টায় ক্লাস আছে, গতকাল 5টায় খাদ্যের ক্লাস, গতকাল 5টায় খাদ্য যুক্তের ক্লাস হয়েছে, রিটেন লিখিত ক্লাস। আজকেও 5টায় খাদ্য যুক্তের ক্লাস আছে। ওরা একটু খুঁজে বের করো, ক্লাস করে না কেন। ক্লাস না করলে ওরা শাস্তি স্বরূপ 1 সপ্তাহ ওরা আটকায় রাখবে, কোনো ক্লাস করতে দেবে না। ক্লাস না করলে জব মেডিসিনে আসার দরকার নাই। দেখেন, এই অন্ধকার যুগের দ্বিতীয় গ্রন্থের নাম শূন্য পুরাণ। রচনা করছেন কে? রামাই পণ্ডিত। এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতার নাম নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের রুষ্মা। এই কবিতাটাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। দ্রুত লেখেন, এই গ্রন্থটাকে বড় জালালি, এই গ্রন্থটাকে কি বলা হয়? এই গ্রন্থটাকে বলা হয় বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। এবং ছোট জালালি বলা হয়। বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। দ্রুত লিখে রাখেন, দ্রুত লেখেন। একে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন কবিতাটাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়? নিরঞ্জনের উষ্মা, এই কবিতাটা কি বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। ক্লিয়ার? আমরা শিখলাম অন্ধকার যুগের প্রথম সাহিত্য প্রাকৃত পৈঙ্গল, দ্বিতীয় সাহিত্য শূন্য পুরাণ। দ্রুত লেখেন।
একজনকে ওকে বের করে হাজতে দেন ডিম থেরাপির জন্য। এরকম কিছু স্টুডেন্ট আছে বুঝছেন, ঠিক মতো ক্লাস করে না। আমাদের পেইড বেজে ক্লাস থাকে, তারপর আবার ফ্রি ক্লাস থাকে, কত প্রকারের ক্লাস থাকে। এরা ক্লাস করে না, হুট করে কোথা থেকে আইসা ডু মারে ক্লাস হয় না। এরকম কিছু ভাইরাস থাকে বুঝছেন। এই ভাইরাস গুলো প্রত্যেক দেশেই আছে, বাংলাদেশে না। এগুলো ইরানেও আছে, দেখেন না, ইরানে আছে। তা যাই হোক, অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য শূন্য পুরাণ সম্পর্কে লিখে ফেললাম। একজনে কমেন্ট করেছেন যে স্যার এই চম্পু কাব্য কি? আমি কিন্তু বলেই দিচ্ছি, গদ্য আর পদ্য এই দুটো মিক্স করে যে সাহিত্য রচনা করা হয় ওই সাহিত্যটিকে বলা হয় চম্পু কাব্য। এরপরে সর্বশেষ অন্ধকার যুগের শেষ সাহিত্য কোনটা বলেন তো? শেখ শুভদয়া। শেখ শুভদয়া। অন্ধকার যুগের শেষ কাব্যটার নাম 3 নম্বরে শেখ শুভদয়া। এটা কে লিখছেন? হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র। অন্ধকার যুগের শেষ কাব্যের নাম শেখ শুভদয়া, এটা হলায়ুদ মিশ্র। লেখেন, এটি 25টি অধ্যায়ে বিভক্ত। দ্রুত লেখেন, 5 মিনিটের ভিতরে এই ক্লাসটা শেষ হবে। আর 5 মিনিট, অনেকক্ষণ ক্লাস করছেন আপনারা। দ্রুত 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 লেখেন। তাই শেখ শুভদয়া, এই শেখ শুভদয়া কাব্যটা লিখছেন কে? হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখেন, এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখেন। এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে এটা কিন্তু লেখা। এটি রাজা লক্ষণ, এটা পিডিএফ এ পাইবেন, পিডিএফ থেকে লিখে নেবেন। এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত কোনটা? এই শেখ শুভদয়া কাব্যটা। ঠিক আছে। প্রচুর ভুল সংস্কৃত শব্দ থাকায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কাব্যটাকে বলেছেন ডগ সংস্কৃত। তা এই কাব্যটাকে ডগ, DOG, ডগ মানে কুত্তা, ডগ সংস্কৃত আসতে পারে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন কাব্যটাকে ডগ সংস্কৃত বলেছেন? এইটাকে শেখ শুভদয়া গ্রন্থটাকে ডগ সংস্কৃত বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লিখে রাখেন, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে এই শেখ শুভদয়া কাব্যটাকে ডগ সংস্কৃত কে বলেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কারণ কি? প্রচুর ভুল সংস্কৃত শব্দ মিক্স থাকায় এই কাব্যটাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডগ সংস্কৃত অথবা কুত্তা সংস্কৃত বলেছেন। ক্লিয়ার? এবার লেখেন, অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা। এই যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা, অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা। অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারার নাম কি? অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা, 1 নম্বরে তুর্কি নাচন, 1 নম্বরে হলো তুর্কি নাচন, আর একটা হলো মগের মুল্লুক। মগের মুল্লুক একটা হলো তুর্কি নাচক। তুর্কি নাচন মানে কি? তুর্কি নাচক, মগের মুল্লুক, অরাজকতাপূর্ণ দেশ, অরাজকতাপূর্ণ দেশ। আর তুর্কি নাচন মানে হলো নাজেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। দ্রুত লেখেন। তাহলে দেখেন, এই অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা, একটা হলো তুর্কি নাচন আর একটা হলো মগের মুল্লুক। তুর্কি নাচন মানে হলো নাজেহাল অবস্থা আর মগের মুল্লুক হলো অরাজকতাপূর্ণ দেশ। দ্রুত 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 দ্রুত। একটা হলো তুর্কি নাচন আর একটা মগের মুল্লুক। তুর্কি নাচন কাকে বলি? যেটা নাজেহাল অবস্থা। মগের মুল্লুক মানে কি? অরাজকতাপূর্ণ দেশ। এই দুটো হলো অন্ধকার যুগে রচিত দুটি বিখ্যাত বাগধারা। এবার দেখেন, অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত ছিল কিন্তু 3 জন। লেখেন, অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত, অন্ধকার যুগের বিপক্ষের, অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত, অন্ধকার যুগের বিপক্ষের, অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত ছিল 3 জন। 1 নম্বর কে? ডক্টর আহমেদ শরীফ, ডক্টর আহমেদ শরীফ। 2 নম্বরে ডক্টর ওয়াকিল আহমেদ, ডক্টর ওয়াকিল আহমেদ। তাহলে কে কে? ডক্টর আহমেদ শরীফ, ডক্টর ওয়াকিল আহমেদ। 3 নম্বর কি? অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত ছিল 3 জন কিন্তু। ডক্টর এনামুল হক, আর একজন আছে ডক্টর এনামুল হক, ডক্টর এনামুল হক।
যাই হোক, এই তিনজন ব্যক্তি তারা অন্ধকার যুগটাকে মানতে নারাজ। তারা বলছে আসলে এই যুগটা আসলে প্রকৃতপক্ষে অন্ধকার যুগ না। যাই হোক, তারা যেহেতু দেখাই দিয়েছে যে তিনটে সাহিত্য যেহেতু পাওয়া গেছে, সুতরাং এই যুগটাকে কোনো অবস্থাতেই অন্ধকার যুগ বলা যাবে না। তা অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত পরীক্ষা যদি আসে, ডক্টর আহমেদ শরীফ, ডক্টর ওয়াকিম আহমেদ, আর একটা হলো ডক্টর ইনামুল হক। ক্লিয়ার সবাই? লেখা শেষ? লেখা শেষ? ডক্টর আহমেদ শরীফ, ডক্টর এনামুল হক। ক্লিয়ার তো? জুবার ভাই পিডিএফটা কই? জুবার ভাই পিডিএফটা কোথায়? পিডিএফটা? আচ্ছা, এতক্ষণ যারা ক্লাস করলেন পিডিএফ লাগবে কার কার? এটা একটু কন। এই ক্লাসের পিডিএফটা কার কার লাগবেন? হ্যাঁ, ডক্টর দীনেশ চন্দ্র সেনও তো আছে। আছে, টেনশন নাই। ডক্টর দীনেশ চন্দ্র সেনও আছে। ডক্টর দীনেশ চন্দ্র সেনও আছে, 4 জন। ডক্টর দীনেশ চন্দ্র সেন আছে। অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত হলো 4 জন। আর একজন রাখেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন 4 জন। অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত হলেন 4 জন। অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত হলেন 4 জন। এবারে দেখবো আমরা যে এই চর্যাপদ থেকে বিসিএস প্রাইমারি বা 10 থেকে 20তম গ্রেড অন্য চাকরি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে, এটা একটু আমরা দেখব। চর্যাপদ, এই যে দেখেন চর্যাপদের পিডিএফ যাদের যাদের লাগবে কইেন, কার কার লাগবে? একজনকে এত দ্রুত লিটারেচার ক্লাসগুলা, বিসিএস এর লিটারের ক্লাস অনেক দ্রুত লিখতে হয়। যাই হোক, এখানে দেখেন প্রচুর পরিমাণে তথ্য এখানে দেয়া আছে চর্যাপদ সম্পর্কে, অনেক কিছু এখানে দেয়া আছে। এটা দেখেন, এগুলো আপনি ইজিলি দেখেন পারেন। এখান থেকে দেখেন আমি যা যা পড়াইছি প্রত্যেকটা জিনিস দেখেন, আমি দেখাই যে এটা সবই পারবেন। দেখেন না পারার কিছুই নাই এখানে, না পারার কিছুই। দেখেন এই যে দেখেন 34তম বিসিএস এর পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন যে বাংলা সাহিত্যের গঠন ও পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটা? 34তম বিসিএস পরীক্ষা আসছে। আমি পড়াইলাম না 650 থেকে 1200। দেখেন এটা বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালে প্রশ্নটা আসছে। প্রাইমারি পরীক্ষা 2024 সালের প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কত? 650 থেকে 1200। পড়াইছি কিনা দেখেন, এগুলা থেকে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখছেন? এবার দেখেন বাংলাদেশ রেলওয়েতে আছে বাংলা সাহিত্যের প্রাচীন চৈতন্য যুগ কোনটা? 1501 থেকে 1600। আমি কিন্তু পড়েছি বাংলা সাহিত্যের চৈতন্য যুগ। এবার দেখেন বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? এটাও দেখেন মাধ্যমিক শিক্ষক অফিসার আসছে, এটাও কিন্তু 3টি। এবার আমরা আপনাদেরকে এই পিডিএফটা টোটালটাই আমরা দিয়ে দিব, এটা টেনশনের কোনো কারণ নাই, এটা দিয়ে দিব ক্লাসটা শেষে। এর এখন একটু দেখি আমরা যে এই বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় মানে কতগুলো প্রশ্ন এখান থেকে আসছে এবং সেগুলো আমরা পারি কিনা, সেটা আমি একটু দেখাই। দেখেন এগুলো সবই পারবেন ইজিলি, একদম ইজি। এই যে দেখেন এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধটি লিখছিলেন। দেখেন চর্যাপদের কবিরা ছিলেন কি? 46তম বিশেষ পরীক্ষা সহজানী বৌদ্ধ। এবার দেখেন হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামোপাধ্যায়, যেটা আমি বলেছি 43তম বিশেষ পরীক্ষা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 37তম বিশেষ পরীক্ষা আসছে বুদ্ধিস্ট মিস্টিক সং। এটা লিখে রাখেন একটু। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক্স সং। বুদ্ধিস্ট মিস্টিক সং, এটা 37তম বিশেষ পরীক্ষা আসছে। এই যে দেখেন বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এগুলো সবই আমি পড়েছি। চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? 43তম বিশেষ পরীক্ষা পর্যন্ত। নেপালের রয়্যাল লাইব্রেরি, এগুলো পড়িয়েছি। এই যে রুখের তেঁতুলে কুমিরে খায় মানে কি? উত্তর গাছের তেঁতুল কুমিরে খায়। এটা হলো 43তম বিশেষ পরীক্ষা প্রশ্ন। চর্যাপদের টিকাকারের নাম কি? মণি দত্ত, এটাও কিন্তু আমি পড়িয়েছি।
এবার দেখেন সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত, এটা আমরা সবাই জানি চর্যাপদের সাথে যুক্ত। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ভূসুকুপা, এটাও কিন্তু পড়িয়েছি। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির, এটাও কিন্তু পড়েছি, কান্নপা, কয়টা, 13টা। বাংলা সাহিত্যের আদি কবিকে, লুইপা, এটাও কিন্তু পড়াইছি, দেখছেন 29তম বিশেষ পরীক্ষা আসছে। চর্যাপদ কোন ছন্দে লেখা, মাত্রাবৃত্ত ছন্দে, দেখেন 33তম বিশেষ পরীক্ষা আসছে। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি, এই যে অপশনে কিন্তু দেখেন আমি কিন্তু পড়িয়েছিলাম যে যদি চর্যাপদ অপশনে না থাকে সেক্ষেত্রে দোহা কোষে টিক দিবেন। তাহলে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি, উত্তরটা কিন্তু দোহা কোষ হবে, চর্যাপদ, যেহেতু অপশনে চর্যাপদ নাই তাই আপনার দোহা কোষে টিক দিয়েছি। এটার ব্যাখ্যা কিন্তু লিখে দিয়েছি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ বা দোহা কোষ। এবার দেখেন বাংলা সাহিত্যে আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, 1907 সালে, এটাও 34তম বিশেষ পরীক্ষা প্রশ্ন। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে বা নেপালের রাজ গ্রন্থশালা থেকে, এগুলো সব পড়িয়েছি আমি। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য, সহজীয় বৌদ্ধ। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ হলো কোনটা আচরণীয় আর কোনটা আচরণীয় নয়। চর্যাচর্য বিনিশ্চয় অর্থ হলো কোনটা আচরণীয় আর কোনটা আচরণীয় নয়। দেখছেন এগুলো দেখেন একদম সবই পারবেন আপনারা, এখানে না পারার কিছুই নাই। দেখছেন, দেখেন অন্যান্য চাকরি পরীক্ষা দেখেন এখান থেকে 10 থেকে 20তম গেট চাকরি কত, মানে কিভাবে 10 থেকে 20তম গেট চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে। প্রাইমারি বলেন, এটা একটু দেখাই দিই আপনারা, নাহলে বুঝবেন না আপনারা, আপনারা তো লিটারেচার পড়াশোনাই করেন না। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি, এটা হলো চর্যাপদ, কোম্পানি পরীক্ষা 2024 সালে আসছে। এবার দেখেন হরপ্রসাদ সাথী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন, পরিবার পরিকল্পনা পরীক্ষা 2024 সালে আসছে, উত্তর হলো তিব্বত, নেপাল, এগুলো আমি বলেছি। এই যে দেখেন এগুলো দেখেন জীবন বীমা কর্পোরেশন একটা কি আছে দেখেন, কমলা মধু, পিবিবি, ধোকাইন, ভোমরা কোন ভাষা নিদর্শন, উত্তরটা হবে সান্ধ্য ভাষা। ডাকার্ণব কোন ভাষায় রচিত, আমি এটা কিন্তু বস্ত্র অধিদপ্তর পরীক্ষা 2024 সালে আসছে। ডাকার্ণব কোন ভাষায় রচিত, আমি কিন্তু পড়েছি এটা অপভ্রংশ ভাষায় রচিত। এবার দেখেন চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে, লুইপা, এটাও পড়িয়েছি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি, চর্যাপদ, দেখেন পল্লী বিদ্যুৎ সমিতিতে আসছে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারকে দেখেন পিএসসি রেলের পরীক্ষা 2024 সালে আসছে, হরপ্রসাদ শাস্ত্রী। এই যে বেজা ও উচ্চমান সহকারী পরীক্ষা 2024, চর্যাপদের ভাষাকে বাংলা ভাষায় প্রতিপন্নকরণ কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা দেখেন বাংলাদেশ বেজার উচ্চমান সহকারী। বাংলাদেশ রেলের টিকিট ক্যালেন্ডার পরীক্ষায় আসছে, দেখেন হাতের কাঙ্কন মা লৌ উদ্যাপন, অর্থাৎ হাতের রেখা দেখার জন্য কোনো কাঙ্কনের প্রয়োজন পড়ে না। চর্যাপদ যে বাংলা ভাষা রচিত একথা প্রমাণ করেন কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ 2024, ডাক অধিদপ্তর পরীক্ষা 2024 আসছে। দেখছেন যে তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন, পাল যুগের নিদর্শন। কারণ আমি কিন্তু বলেছি চর্যাপদ কোন আমলে রচিত হয়, পাল আমলে রচিত হয়, এগুলো কিন্তু পড়িয়েছি। তা দেখেন এই জিনিসগুলো যদি আপনি যদি বেসিক না পড়েন তাহলে আপনি কিন্তু পারবেন না। আপনারা মনে করেন অনেকে এইচএসসি পাস বলেন, যে কোনো এই লিটারেচার ব্যতীত আপনারা কোনো পারবেন না। একটা দুইটা নম্বরের জন্য আপনি পরীক্ষা টেকেন না, যে কারণে আপনার চাকরিটা হয় না। একটা নম্বরের জন্য আপনি সিটকে পড়েন। এর জন্য প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়তে হয়। বেসিক থেকে পড়লে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন আপনি পারবেন। বিসিএস এমন একটা কোর্স যাদের হাতে সময় আছে, যাদের বয়স আছে, আমি বলি বিসিএস কোর্সটা করেন। বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান, এগুলো বেসিক থেকে শেখেন। আপনি যে কোনো পরীক্ষা হোক আপনি টাটকা একদম 6 মাস পড়াশোনা করেন একবারে, দেখবেন যে আপনি 49তম বিসিএস কোর্সটা শেষ করেন, আপনি দেখবেন যে কোনো পরীক্ষাগুলো দেন না কেন আপনি পরীক্ষাগুলো টিকবেন। এই জন্য বেসিক ক্লাসের কোনো মানে বেসিক ক্লাস ছাড়া গতি নাই। চর্যাপদ কি, চর্যাপদ হলো একটা কাব্যধর্মী। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা হয়, পাল আমলে। চর্যাপদের কবিরা কারা, এগুলো সবই আমি পড়াইছি, সবই আমি আপনাদেরকে পড়িয়ে দিছি। যাই হোক, এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ক্লাসটা করলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, মূলত বিসিএস ক্লাস ছিল, এই বিসিএস ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আপনারা এই বিসিএস এর ক্লাসটা করার জন্য। বিসিএস পেইড ব্যাচের ক্লাস আবার বলতেছি, যারা 49তম বিসিএস কোর্সে ভর্তি হবেন তাদের অনলাইন কোর্স ফি 4000 টাকা আর অফলাইন কোর্স ফি আমাদের 8000 টাকা। আমাদের সারা বাংলাদেশের শাখাগুলো আমাদের হেড অফিস মিরপুর 10, ফলপটি, সামাদ ম্যানশন, 4th তলা। এখানে আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন এবং সরাসরি আমাদের ক্লাসগুলো করতে পারবেন এবং এক্সামগুলো দিতে পারবেন। পাশাপাশি আমাদের রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার এবং পটুয়াখালী, বরিশাল, খুলনা, দৌলতপুর, খুলনা রয়্যাল মোড়, ফরিদপুর, রাজবাড়ী এবং হবিগঞ্জ, এই সকল শাখায় আপনারা সরাসরি গিয়ে অফলাইনে
ভর্তি হতে পারবেন এবং আমাদের ক্লাসগুলো পড়তে পারবেন এবং আমাদের লেকচার শিটগুলো সংগ্রহ করতে পারবেন। ওকে, আর যারা এতক্ষণ ক্লাস করলেন, এই পিডিএফটা আমরা সবাইকে ক্লাসে পড়ে আমরা সবাইকে আমাদের গ্রুপে পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা পিডিএফটা সংগ্রহ করে ফেলবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বিকাল 5টা বাজে। 5টার সময় আমাদের যারা খাদ্য অধিদপ্তরের জন্য যারা ভর্তি হয়েছিলেন লিখিত ব্যাচের ক্লাস হবে আমাদের বিকাল 5টায়। দেখা হবে বিকাল 5টার ক্লাসে। আল্লাহ হাফেজ।